আমার ঠাকুমার শাশুড়ির আলমারি এটা, বাপরে। এটা আমি আগে বাজার। আচ্ছা, আপনি তো বড় হয়েছেন সাবেক উত্তর কলকাতায়, সাবেকি উত্তর কলকাতা 9A যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, বিডেন স্ট্রিটের কাছে আপনার বাড়ি ছিল। তো সেখানে তো শুনেছি এটা খুব পুরনো থিয়েটার ছিল, খুব প্রাচীনকাল। আমাদের বাড়ি তো 75-এর বিডেন স্ট্রিট তখন ঠিকানা ছিল, আমি বহুদিন পর্যন্ত তাই জানতাম। পরে যখন চেঞ্জ হলো ওটা, মানে চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে ওই জায়গাটার নাম যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হলো, আপ টু শোভাবাজার পর্যন্ত। হ্যাঁ, এবং তখন 9A যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, কিন্তু আমরা বিডেন স্ট্রিটের বাড়ি বা বিডেন স্ট্রিটের ঘোষ বংশ বলেই জানতাম। এবং সেই পরিবারটা, মানে ওই পাড়াটাতে খুব কতগুলো বড় বড় বাড়ি ছিল। যেন আমি বলেছি যে আমাদের বিডেন স্ট্রিটের বাড়িটা ছিল 27 কাঠা জমির ওপরে এমন, এবং তার কাছাকাছি মানে 27 কাঠা জমির উপর শুধু আমাদের বাড়িটা ছিল। এবং আমার বাবা একমাত্র ছেলে ছিলেন, আমাদের বাড়িটা বাবারই, কিন্তু আমার ঠাকুরদাদারা 3 ভাই ছিলেন, সুতরাং তাদের অন্য আমাদের জ্যাঠামশাইরা তারা সব কিন্তু ওইখানে থাকতেন। মানে ওল্ড 75-এর বিডেন স্ট্রিট, 75-এর বিডেন স্ট্রিট, সেটা এখনও আছে, ইট এক্সিস্ট, খুব ভালোভাবে আছে সেটা। এবং তারপরে ওপাশ থেকে ঘিরে গিয়ে নীলমণি মিত্র স্ট্রিট, সেখানে 5টা বাড়ি আমাদের ছিল, সমস্ত আমাদের কাকা জ্যাঠা ছোটো ছোটো বাড়ি, সেগুলো তো থাকতেন। এবং জরিফ লেন, পুরো জরিফ লেন হচ্ছে মিনার্ভা থিয়েটারের ঠিক উল্টো দিকে। জরিফ লেনের 2টো বাড়ি, ওখান থেকে ঘিরে 75-এর বিডেন স্ট্রিট হয়ে আমাদের 75-এর বিডেন স্ট্রিট হয়ে সোজা গিয়ে পেছনে গিয়ে নীলমণি মিত্র স্ট্রিট, মানে পুরো এরিয়াটা আমাদের ঘোষ ফ্যামিলি প্রত্যেকের ছিল। তবে আমাদের বাড়িটাই সবচেয়ে বড় ছিল। ঠিক উল্টো দিকে যেটা ছিল, উল্টো দিকে বলবো কর্নারে, সেটা খুবই বিখ্যাত লোকের বাড়ি, অনাথনাথ দেব মানে রামদুলাল দে সরকার, যেটা ছাতুবাবু লাটুবাবুর বাড়ি বলে বিখ্যাত। খুবই বড় বাড়ি, এবং বাড়ির এখনও আছে ওদের বাড়ি। আর ওদের রামদুলাল নিবাস যেটা ঠাকুর বাড়ি, সেটা তো দেখার মতন বাড়ি। এবং আমরা সেইভাবে দেখেছি ওখানে কালী পুজোর সময় তখনকার দিনে 50,000 টাকার বাজি হতো, সে দেখবার জন্য লোক আসতো। এবং ওদের আরও একটা খুব সুন্দর আমরা ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে, হ্যাঁ, ওটা অরিজিনাল রামদুলাল দে সরকার। হ্যাঁ, আচ্ছা, রামদুলাল দে সরকার ওর 5 টাকার সরকার ছিলেন এ বাড়ির, আরেকটা কোন বাড়ির যেন ছিলেন, শোভাবাজারে। তারপরে উনি 5 টাকার সরকার ছিলেন, জাহাজ কিনতে গিয়েছিলেন, গিয়ে মানে ওর বাবুকে না বলে 1 লাখ টাকা দিয়ে জাহাজ কিনে 2 লাখ টাকা বিক্রি করে সেই টাকাটা যখন বাবুকে দিতে এসেছিলেন, তখন তিনি ওর সততায় মুগ্ধ হয়ে বলেছিলেন, তুমি আর আজকে থেকে আমার সরকার নও, এই 1 লাখ নিয়ে তুমি ব্যবসা করো। এবং রামদুলাল সরকার ওয়াজ প্রথম আমেরিকার সঙ্গে ব্যবসা। যখন মারা যান তখনকার দিনে 21 কোটি টাকার তার সম্পত্তি ছিল। রামদুলাল সরকারেরই ছেলে হচ্ছে অনাথনাথ দেব এবং ছাতুবাবু লাটুবাবু। এবং রামদুলাল ওরা দে ছিলেন, দেব উপাধিটা পেয়েছেন বা সরকার, ওই জন্য সরকার ছিলেন বলে। ওদের বাড়িটা এখনও আছে অনেক সরি। এবং ওদের ঠাকুর বাড়ি যেটা, সেইখানে আমাদের ছোটোবেলায় সারা রাত উচ্চাঙ্গ সঙ্গীত হতো। আমার মনে আছে আমার ঠাকুমা আমাদের জেগে ঘুম থেকে তুলে শোনাতেন, আলী আকবর বাজাচ্ছেন, আসছেন, বাড়িগড়া মালিকা গান গাইছেন, মাইক চলতো। তো আমরা সেই মানে আমাদের বাড়ি শেষ হলো, তারপরে এই মোড়ের ওদের বাড়ি। আর উল্টো দিকে যেটা ছিল একটু গলির মধ্যে, সেটাও খুব বিখ্যাত বাড়ি। সেটা হচ্ছে দুর্গাচরণ মিত্রের বাড়ি, সেটা আমার ঠাকুরদাদার মামার বাড়ি। যে বাড়িতে শোনা যায় রামপ্রসাদ এসেছিলেন, খাতা লিখতে গিয়ে আমাদের মা তবিলদারি লিখেছিলেন, এবং দুর্গাচরণ মিত্র সেটা শুনে তাকে জমি দিয়ে ছেড়ে দিয়েছিলেন। পুরনো যেটা স্টার থিয়েটার, সেটা অন্যদিকে বলছি। আচ্ছা, আর আমাদের বাড়ি ঠিক পেছনে, মানে 75-এর আমাদের বাড়ি তো 75-এর ওপাশে গিয়ে যেটা চলে যাচ্ছে টুয়ার্ডস মিনার্ভা থিয়েটার, সেইখানে মিনার্ভা থিয়েটার প্রচুর পুরনো। আমার ঠাকুমারা থিয়েটার দেখতে যেতেন, আমরা গেছি, আমি কখনো গেছি। আত্মদর্শন বলে এরা মজার মানে ওরকম একটা রূপক নাটক হতো, ছোটোবেলায় গেছি আর কি। বাট স্টার যেটা অরিজিনালি, দেখো 66 বিডেন স্ট্রিট, একদম আমার বন্ধু পরেদের বাড়ি। আচ্ছা, ওইটা ছিল অরিজিনাল স্টার থিয়েটার। আচ্ছা, ওটা আগুনে পুড়ে যায় না, আগুনে পরে বলছি, ওটা পরে আগুনে পুড়েছিল ঠিক আমাদের বাড়ির অপোজিটে। আমাদের বাড়ির বড় ছবি আমি তোমায় দেখাচ্ছি পরে। আমাদের বাড়ির অপোজিটে আমার বাবারও জন্মের আগে, যখন রাস্তা হয়নি সেন্ট্রাল অ্যাভিনিউ,
তখন পুকুর ছিল আমাদের বাড়ির সামনে, এবং তার উল্টো দিকে সবচেয়ে পুরনো থিয়েটার, তার নাম মনমোহন থিয়েটার ছিল। আচ্ছা। মনমোহন থিয়েটারে যখন আগুন লেগেছিল, আমাদের বাড়ির পুকুর থেকে জল তুলে সেই আগুন নেভানো হয়েছে। মনমোহন থিয়েটার পরে পুড়ে যায়। তারপর মিনার্ভা শুধু নয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিয়েটার যেটা ছিল সেটা হচ্ছে বেঙ্গল থিয়েটার। বেঙ্গল থিয়েটার হচ্ছে রামদুলাল সরকারে, মানে ছাতুবাবুদের বাড়িতে। ছাতুবাবুর জামাই ছিলেন, যিনি ছিলেন ছাতুবাবুর জামাই শরৎচন্দ্র ঘোষ, প্রথম বিনোদিনীকে তিনি নাটক করান বেঙ্গল থিয়েটারে। এখন সেটা 9 নম্বর বিডন স্ট্রিট পোস্ট অফিস, আচ্ছা। ওদেরই বাড়িতে। ওইখানে চড়ক হয়, দেখবে ভীষণ নাম করা চড়কের যে মেলাটা ওখানে হয়। 9 বিডন স্ট্রিট, যেটা 9 বিডন স্ট্রিট বড় পোস্ট অফিস, সেইখানে প্রথম শরৎচন্দ্র ঘোষ ছাতুবাবুর জামাই ছিলেন, তিনি ওইখানে বেঙ্গল থিয়েটার করেছিলেন। বিনোদিনী প্রথম ওখানে অভিনয় করতে আসেন। আর তারপরে যে স্টার থিয়েটার, যেটা সেই স্টার থিয়েটার ওই রাস্তা ধরে এগিয়ে, মানে টুয়ার্ডস বেতুন কলেজের দিকে যখন যাচ্ছ, বাঁদিকে পড়বে সম্ভবত 66 নম্বর বিন স্ট্রিট। আমি চিনতাম, আমার বন্ধুরা ওখানে পরে থাকতো, তারা থাকতো সেইখানেই চৈতন্য লীলা হয়েছে, সেইখানেই রামকৃষ্ণদেব এসেছেন, এবং সেইখানেই বিনোদিনীর জীবনের যা কিছু, সেই মেয়ের আশা থেকে আরম্ভ করে গুরমুখ রায় আসা বা 50,000 টাকা দেওয়া, এবং ওইটাই স্টার নাম নিল। তখন গিরিশচন্দ্র ঘোষ সবচেয়ে বেশি অসহযোগিতা করেছিলেন বিনোদিনীর সঙ্গে। বলেছিলেন তোমার, তখনকার দিনে 50,000 টাকা ইম্যাজিন করো, সেই টাকা উনি ছেড়ে দিলেন, বললেন থিয়েটারের জন্য দিতে হবে। সেই প্রায় নেতাজি যেমন বলেছেন না, আমি তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, বিনোদিনী প্রায় বলেছিলেন তোমরা আমাকে থিয়েটার, আমি নিজেকে দিয়ে দেবো, তোমরা আমাকে থিয়েটার দাও। কিন্তু ওর সঙ্গে তো শত্রুতা করা হলো। গিরিশ ঘোষই বললেন যে না, তোমার নামে করলে এরকম বারাঙ্গনার নামে কেউ আসবে না, তো স্টার হবে, সেই স্টার রইল। এবং ওই স্টার এখনও অনেকের ধারণা যে হাতিবাগানের যে স্টার, এখানে বিনোদিনী কোনোদিনও করেননি, কখনো যাননি। এবং সেটা যখন পরেও হলো, তখনও তো বিনোদিনীর নাম হলো না, তবে বিনোদিনী থাকতেন। কিন্তু এখন যেটা স্টার, তার পাশের একটা রাস্তা, সেই রাস্তার নাম এখন বিনোদিনী সরণি। এবং আমি তখন বেতুন কলেজের অ্যালামনি প্রেসিডেন্ট ছিলাম। আমরা চিঠি লিখে, আমি সুব্রত মুখার্জি তখন মেয়র ছিলেন, দেখা করেছিলাম, চিঠি পাঠিয়েছিলেন যে আপনাদের ইচ্ছা অনুসারে বিনোদিনীর নামকরণ, বিনোদিনীর সরণি ওটা হয়েছে আর কি। আর ওই স্টার, এই যে ওই পুরো অঞ্চলটা ধরো মনমোহন থিয়েটার, পেছনে মিনার্ভা থিয়েটার, এবং তারপরে বেঙ্গল থিয়েটার অবশ্য আমি দেখিনি, বাস এই স্টার থিয়েটার যেটা 66 বিডন স্ট্রিট, সেটাও দেখিনি। কিন্তু পুরো ব্যাপারটা একটা নাটকের একটা জায়গা ছিল, এবং যাত্রা আমি আমার বাড়িতে দেখেছি যাত্রা। আমাদের বাড়িতে, আমাদের কালী পুজোর 50 বছর যে বছর হয়, তার পরের বছর বাবা মারা গেলেন, সেই বছর যাত্রা হয়েছিল। এবং তখন সমস্ত, মানে কলকাতার বিখ্যাত পরিবারের যারা, ওদিকে আরেকটু এগিয়ে তো শোভাবাজার রাজবাড়ি, ওদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা আছে, নেই যেমন বলবো না। তো এরা ধরো শোভাবাজার রাজবাড়ি, বিনশ্রী ঘোষেদের বাড়ি, ছাতুবাবুদের ওদের দেবেদের বাড়ি, এবং দুর্গাচরণ মিত্র ওদের বাড়ি, এই যে বাড়িগুলো মিলিয়ে একটা পরিবার মতন আমাদের আত্মীয়তাও ছিল। এবং আমাদের বাড়িতেও যাত্রা হতো, আমাদের বাড়ির যাত্রা সবাই তখন দেখতে আসতেন। বহু পরে আমি জানতে পেরেছি, যারা বিদেশে আছেন তারা লিখছেন যে অনেক আগে তোমাদের বাড়িতে যাত্রা দেখতে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে মীরাবাই যাত্রা হয়েছিল, আমার তখন খুবই অল্প বয়স, বছর 6। আমি খুব মুগ্ধ হয়ে মীরাবাইয়ের গান শুনছি। আমাদের এই বাড়িতে হয়েছে তো, পরে যখন গ্রিন রুমে গেছি দেখলাম যিনি মীরাবাই হয়েছিলেন তিনি সিগারেট খাচ্ছেন, তিনি একজন ভদ্রলোক। যাত্রা তো কাজে এরকম ভীষণ মজার অভিজ্ঞতা কখনো বের করিনি, কারোর কাছে তোলাই রয়েছে, পালিশও করা হয়নি। এই যে এখানে পান রাখে, আর এখানে সব পানদানি, এখানে সব মশলা আমাদের সব। কি আপনার সেই ঠাকুমার? হ্যাঁ, আমার এটা পালিশ টালিশ করা নেই তো, লুকোনো থাকে। আমার মেয়ে আমাকে বলছে, মা এসব বের করো না, লোকে চুরি করতে আসবে। ধরতে পারি? হ্যাঁ, না ধরার কি আছে। এটা আমার ছোট মেয়েটা আমার কাছে রয়েছে, বড় মেয়েরও একটা ছিল, সেটা ওর কাছে আছে। আমাদের বিয়েতে দেওয়া হয়েছিল সমস্ত রূপোর, সেসব আমার কাছে এখনো রয়েছে। রূপোর থালাবাটি, গেলা, সেনা তেনা, নাম লেখা সব। চালু হোক। সেটা হচ্ছে না, দাঁড়ান, একটা প্রসঙ্গ চলছে, স্টার্ট করো আগে। রয়েছেন তো সেই সূত্রে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচুর আসরে বিখ্যাত সব শিল্পীদের দেখার আপনার সুযোগ হয়েছে। তার মধ্যে আপনার আত্মজীবনীতে পড়ছিলাম
রবিশঙ্করের একটা হ্যাঁ। আসরে আপনি গিয়েছিলেন। অনেক একবার খুব ঘরোয়া আসরে গেছি, সেটাই বলি। আমার জ্যাঠামশাই ছিলেন সম্পর্কিত মন্মথনাথ ঘোষ, ওর মা আর আমার ঠাকুমা বোন ছিলেন। তা উনি আমাকে খুব ভালোবাসতেন। ওদের বাড়িতে প্রায়ই আসর, ওদের বাড়িতে দুটো জিনিস হতো, খেলা আর গানের আসর। খেলার জন্য জগমোহন ডালমিয়া ও বাড়ির জামাই, ওর বিয়েতে তখন যাওয়া টাওয়া হয়েছে। আর ওই সময় ওদের বাড়িতে সব আর্টিস্টরা আসতেন। তাছাড়া আমাকে একদিন ফোন করলেন জ্যাঠামশাই যে শোন, আজকে চৌরঙ্গীর একটা বাড়িতে খুব ঘরোয়া অনুষ্ঠান, রবিশঙ্কর বাজাবে, যাবি? আর হ্যাঁ, আমি যাবো। রাত্রি 10টায় গেলাম, রাত্রির 1টা পর্যন্ত রবিশঙ্কর বাজালেন একটি ঘরোয়া আসরে। তারপরে সেটা কোথায়, কোন বাড়িতে? সেটা বাড়িটা না চৌরঙ্গীর একটা, মানে মেট্রো যেখানে, তারপর একটা ছোটো কার বাড়ি আমি এখন মনে নেই। তার পরের দিন আমার অনার্স ফাইনাল পরীক্ষা, 4th পেপার। মানে আমার বাড়িতে সবাই হতবাক যে আমি সেদিন, পরের দিন সকালে আমার পরীক্ষা, আমি রাত্রি 2টোর সময় বাড়ি ফিরলাম। আমি পরীক্ষা থাক, রবিশঙ্করকে তো সামনে দেখতে পাবো। এছাড়া যতবার রবিশঙ্কর এবং আলী আকবর এসেছেন, তাদের সঙ্গে আল্লাহ রাখা বাজাচ্ছেন, আমি অন্তত 4টে অনুষ্ঠানে গেছি। নিউ এম্পায়ারে দেখেছি, যেখানে সৌম্যমিত্রের নাটকও দেখেছি। সমস্ত সৌম্যমিত্রের নাটক দেখেছি, এবং সৌম্যমিত্রের শেষ নাটক যখন ওয়েডি পাউস দেখলাম, আমার ঠিক পাশেই সত্যজিৎ রায় বসে, সবাই গিয়েছিলেন। সৌম্যমিত্রের সমস্ত নাটক দেখছি, সব 4 অধ্যায় 3বার, রক্তকরবী 3বার, তারপরে যে ওয়েডি পাউস, পুতুল খেলা, প্রত্যেকটা সমস্ত খেলা। মানে কি ডলস হাউস ইপসেনের? অসামান্য, সেই মানে ভাবা যায় না। যদিও আমার নিজের সৌম্যমিত্রের 4 অধ্যায়ের অতীনকে সবচেয়ে পছন্দ। আর যেমন আমি বলেছি, উৎপল দত্তকেও দেখেছি, আর রবিশঙ্কর। এবং তারপর আমার খুব দুঃখ যে আমি বিলায়েত খানের বাজনা সামনাসামনি শুনিনি। আপনি যে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে যেতেন, তো এটা তো সব মানুষের জন্য তো শাস্ত্রীয় সঙ্গীত নয়, একটা নলেজ লাগে। ইনফ্যাক্ট আমারও সে নলেজ ছিল না, কিন্তু যেহেতু গান ভালোবাসতাম বা এদের সম্পর্কে তো একটা, না, আপনি কি রাগের রসাস্বাদন করতে পারতেন? না, আমি খুব রাগের রসাস্বাদন করতে পারতাম না, সত্যিই বলছি। যে কারণে আমি গান যে ভয়ঙ্কর শুনেছি, ক্লাসিক্যাল মিউজিক শুনে ভীষণ বুঝেছি, এরকম নয়। যদিও আমি আমাদের বাড়ির ঠিক মেনাবা থিয়েটারের পাশে আমাদের বাড়ির ডাক্তার ছিলেন ডক্টর রাজেন্দ্রলাল দে, ওদের বাড়িতে ভীষ্মদেব চট্টোপাধ্যায় এসেছিলেন এবং শুনতে গেছিল। আমি অসাধারণ লেগেছিল গান বিশ্বদেবের, ভীষণ ভালো লেগেছে। আগে একটা কলকাতায় ব্যাপার ছিল, খুব ঘরোয়া আসর হতো না, বড় বড়। এখন এই ব্যাপারটা উঠে গেছে, ঘরোয়া আসরেই গেছি আমি। বিশ্বদেবের গান শুনেছিলাম, কিন্তু আদারওয়াইজ আমি যে ভয়ঙ্কর আমির খান গান আমি শুনেছি, আমির খান গান আমি শুনেছি। সেটা আমির খান এসে থাকতেন, আমার মামার খুব বন্ধু ছিলেন ল্যান্সডাউন রোডে, ওদের বাড়িতে এসে থাকতেন। তখন আমি আমির খানকে দেখেছি, আর তখন সবে মাত্র ক্ষুদিত পাশানে আমির খান অসামান্য গান ছিল। তো আমাদের তপন সিনহার পরিচালক মুখোপাধ্যায়, এবং মহিলা কণ্ঠ হচ্ছে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, ছাত্রী প্রতিভা বন্দ্যোপাধ্যায় গান গেয়েছিলেন না? প্রতিভা ওই আমির খান গান আমি একবার শুনেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে, মিথ্যা তো বলবো না। আদারওয়াইজ আমি ভীষণ ক্লাসিক্যাল গান বুঝতাম তা না, কিন্তু রবিশঙ্করকে বা আলী আকবরকে বোঝবার জন্য তো গান বোঝার দরকার হতো না, তাদের বাজনাটা ইটসেলফ এত সুন্দর, অসাধারণ, মানে ভাবা যায় না, তাদের এত ভালো লাগতো। পরে ধ্যানেশের এটাও আমি শুনেছি, কারণ আলী আকবর যখন পরে আবার আসতেন আমাদের জ্যাঠামশাইয়ের বাড়িতে, তখন ঘরোয়া আসরে আমি অনেকবার, এবং বাজনাটা আমি খুব উপলব্ধি করতাম। আমার খালি বিলায়েতকে আবার দেখা হয়েছে, বিলায়েতের জন্মদিনে একবার অনুষ্ঠান হচ্ছে টাউন হলে, সেখানে আমাকে স্পেশালি সুতানুটি পরিষদের আমি মেম্বার ছিলাম, আমাকে কার্ড দেওয়া হয়েছিল। আমার ছোটো মেয়ে তখন পা ভেঙে গেছে, সেই ভাঙা পা নিয়ে দেখতে গেল, আলী আকবর বাজালেন, আর বিলায়েত খান পেছনে এসে দাঁড়িয়েছিলেন। একদম ওর বাজনাটা আমি শুনতে পাই না, জেনে খুব দুঃখ ছিল। আমাদের সময় একটা না তর্ক বিতর্ক ছিল, যেমন তর্ক ছিল উত্তম কুমার আর সৌমিত্রকে নিয়ে, বিলায়েত এবং রবিশঙ্করকে নিয়ে, হ্যাঁ এটা নিয়ে ছিল। দুজনেই সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছে। হ্যাঁ, কিন্তু খুবই বলা হতো, এবং খুব বোধারা বোধহয় বলেন যে বিলায়েত আরো একজন ছিলেন নিখিল বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি অনেকবার, নিখিল বন্দ্যোপাধ্যায়। এই বাজনা আমি প্রচুর শুনেছি, নিজেই যেতাম বাজনা এবং থিয়েটার, উৎপল দত্তের সব থিয়েটার। আমি দেবশঙ্কর হালদারকে বলেছিলাম যে আপনি আমার খুব প্রিয় অভিনেতা, কিন্তু আপনাকে আমি জানাচ্ছি, আমি সৌম্যমিত্র, উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এদের সমস্ত নাটক আমি দেখেছি। তাই দেখেই আমি আপনাকে বলছি আপনিও খুব ভালো। তখন উনি বললেন আমাকে এরকম সম্মান কেউ দেয়নি আপনি যা দিলেন। না, তা আমি বলছি না, কিন্তু আমি ও তো দেখেনি তাদের, ও আমার মেয়ের বয়সী, 1966 বর্ন,
দেবশঙ্কর, একেবারে 66 বর্ন আমাদের এখানে এসেছিল, তখন আমি বেথুনেও এসেছিল একবার, আমি বলেছিলাম। আচ্ছা। তবে আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি অভিনেতা হিসেবে উৎপল দত্ত এদের সবাই কাছে বড়, কারণ ফিল্ম এবং মঞ্চ দুটোতেই উনি সমানভাবে করেছেন। সিরিয়াস নাটক, শেক্সপিয়ারের নাটক থেকে তোমার একদম হাসির মজা, গোলমাল টোলমাল, হিন্দি, অমানুষ, সবেতেই একেবারে যিনি ভুবন শঙ্কর করতে পারেন ভাবা যায় না। ভুবন শঙ্কর, মৃণাল সেনের। আমার স্বামীর সবচেয়ে প্রিয় হচ্ছে পরিচালক মৃণাল সেন এবং অভিনেতা উৎপল দত্ত। কাজে এটা না দেখে আমার কোনো উপায় ছিল না, আমি মুগ্ধই অবশ্য হয়েছি বলতে পারি। ভীষণই ভালো লাগে। সময় তো অসামান্য, সময় তো মঞ্চে অসামান্য, বা পরিচালক হিসেবে অসামান্য। সময় তো ফিল্মে সৌমিত্র খুব সাকসেসফুল নন যে কোনো কারণে, একটু থিয়েট্রিক্যাল ব্যাপারটা হয়তো ছিল, কিন্তু উৎপল দত্ত তো সেদিক থেকে সত্যিই অসামান্য। আপনি তো উৎপল দত্তের ইংরেজি নাটকও দেখেছেন। হ্যাঁ, এবং উৎপল দত্ত আমাদের সময় না বেথুনে একটা অসাধারণ ব্যাপার ছিল। বেথুনের শেক্সপিয়ারিয়ান পার্টি, যেটা জেনিফার ক্যান্ডেল, তারা কলকাতায় আসতেন এবং আমরা দেখেছি। আমাদের কমন রুম তখন 3 তলায়, এবং পরে আমাদের অডিটোরিয়াম তখনও ছিল না, মাঠের মধ্যিখানে। উৎপল দত্ত ওথেলো দেখেছি আমি, ইংলিশ নাটক। আর্মস অ্যান্ড দ্য ম্যান দেখেছি, সেখানে সার্জিয়াস হয়েছিলেন শশী কাপুর, প্রথম তাকে দেখলাম। এত অসম্ভব সেটা ওই জেনিফার কেন্ডেলের বাবার যে গ্রুপটা ছিল ওইটার হয়ে অভিনয়। ওটাই। উৎপল দত্তের তো নিজেরও একটা দল ছিল, শেক্সপিয়ারিয়ান। সেটাতে আমি দেখিনি অবশ্য। পরে আমি উৎপল দত্তের অন্য নাটক, ইংলিশ না বাংলা, যেগুলো না শেক্সপিয়ারিয়ান বোধহয় ইয়েরই ছিল, জেনিফার কেন্ডেলের বাবারই শেক্সপিয়ারিয়ান। হ্যাঁ, ওখানে আমি দেখেছি অনেক, ওদের অনেক নাটক দেখেছি, অনেকগুলোই দেখেছি। আর উৎপল দত্ত পরে তো নিজে করেছে, সেগুলো মিনারভাতে আমি গেছি। উৎপল দত্ত ভাড়া নিয়ে উনি ছিলেন, সেটা দেখার মতো। উৎপল দত্তের কল্লোল ভাবা যায়। এবং উৎপল দত্তের সবচেয়ে গুণ হচ্ছে, উৎপল দত্ত কখন নিজে মেন রোল নিতেন না, যেটা সৌমিত্র নিতেন। উৎপল দত্ত কল্লোলের মেন রোল হচ্ছে শেখর চট্টোপাধ্যায়, অসামান্য অভিনয় খাইবা কল্লোলে। উৎপল দত্ত সাধারণ ভিড়ের মধ্যে অঙ্গার, উৎপল দত্ত একটা ছোট রোল করছেন। কখনো টিনের তলোয়ারে তো মেন রোল, টিনের তলোয়ার করেছেন মেন রোল, এবং বললাম যেটা চাউসেস্কুকে নিয়ে লাল দুর্গতে মেন রোল করেছেন, এবং তোমাকে যেটা বলেছিলাম দাঁড়াও পথিকবারে মাইকেল মধুসূদন নিজে করেছিলেন। হ্যাঁ, আদারওয়াইজ উনি সমস্ত নাটকেই কিন্তু নিজে একটা ছোটখাটো রোল করতেন, সেগুলো দেখেছেন। তো তিতাস একটি নদীর নাম করেছেন, তাও দেখেছি আমি। উৎপল দত্তের অসম্ভব ভক্ত, অসাধারণ একজন অভিনেতা ছিলেন, পরিচালকও, লিখতেন ভালো, বলতেন ভালো, ওর যে রাজনৈতিক চিন্তাধারা সেটাও খুবই ভালো। তো মঞ্চে অভিনয় করছেন দীর্ঘদিন ধরে, আপনি একাই অভিনয় করেন, সে সম্পর্কে যদি একটু বলেন কিভাবে শুরু হলো, তার ইতিহাসটা, এবং আপনার বেথুন কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন তার একটা বড় ভূমিকা রয়েছে আপনার, বিশেষ বড় অভিনয় আপনার হাতে খড়ি বোধহয় তার কাছে। তো শুরুটা কিভাবে? না, ঠিক হাতে খড়ি বলবো না, আমার যেটা বলি যে আমাকে এখন মোটামুটি লোকে অধ্যাপিকা, একটু একটু লেখে, একটু একটু রবীন্দ্র চর্চা করে এরকম, কিন্তু আমার খুব প্রাণের জিনিস হচ্ছে নাটক। এবং এই নাটকের পাড়ায় থাকার জন্য আমি তোমায় বলেছি যে আমার ঠাকুমা আমাদের নাটক দেখতে নিয়ে গেছেন, সিনেমা দেখতে নিয়ে গেছেন। নাটক যেও না এরকম একটা ব্যাপার আমাদের বাড়িতে ছিল না। ভালো ভালো যে ধরো সাধনা বসুর আলিবাবা আমার ঠাকুমা দেখাতে নিয়ে গেছে, ওরকম আলিবাবা তো আর হবে না, ওরকম মর্জি না আজ পর্যন্ত কেউ হতে পারেনি। মধু বসুর পরিচালনা আমি 4 বার দেখেছি, আর তখন ভোর সকালবেলা রবিবার সব পুরনো সিনেমা হতো। আমি নাটক সম্পর্কে খুব আগ্রহী, এবং স্কুলে থাকতে হোলি চাইল্ডে আমি প্রথম ছিলাম, যে কোনো নাটকে আমি অংশগ্রহণ করতাম। ছোটো আমাদের ঠাকুমা সাজিয়ে টাজিয়ে দিতেন। পরবর্তীকালে আমি যেটা বলছি যে স্কুলে ডাকঘরে সুধা, বিন্দুর ছেলেতে বিন্দু, এবং ইংলিশ নাটক দ্য মিরাকল অফ লেডি অফ ফাতিমা, তাতে সঞ্জয় শেখার ভূমিকা আমি অভিনয় করেছি, তখন ক্লাস 6-7-এ পড়ি আর কি। হ্যাঁ, তো পরবর্তীকালে বেথুন কলেজে গিয়ে আমার নাটকের খুবই দীপ্তি ত্রিপাঠী, যিনি অমলেশ ত্রিপাঠীর স্ত্রী, দীপ্তিজি আমাদের নাটক পড়াতেন, মানে ভাবা যায় না। কোথায় পড়াতেন এটা? বেথুনে পড়াতেন। এবং বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। রাজসিংহ যে বঙ্কিমচন্দ্রের নাটক যে স্টেজে খালি মহিলারা করতে পারে, এটা অবিশ্বাস্য, মানে ফ্ল্যাশব্যাক দেখি এরকম। তো রাজসিংহতে আমি জেবুন্নিসা হয়েছিলাম। আর ডালিয়া বেথুন কলেজের নাটকের ইতিহাসে এখনও স্মরণীয়, আমি তাদের জুলিখার ভূমিকায় অভিনয় করেছিলাম, অসম্ভব ভালো হয়েছিল। এছাড়া আমি আমাদের স্কুলের হরিচাঁদ স্কুলের এক্সট্রুমরা বিশ্বরূপায় করতাম প্রত্যেক বছর, সেখানে আমি দত্তাকে বিজয়া, মেঘে ঢাকা তারাকে নিতা, হ্যাঁ, এবং আরেকটাও করেছিলাম গোড়ার সুচরিতা, এবং মেঘে ঢাকা তারা দেখতে এসেছিলেন স্বয়ং শক্তিপদ রাজগুরু। তখন ভেবে দেখো যে চেনা মুখ যিনি হয়ে গেছে কি, মেঘে ঢাকা তারা হয়েছে সাংঘাতিক। সেই নাটকে আমি করছি, উনি দেখতে এসেছিলেন।
তবে জরাসন্ধ আমায় ভীষণ স্নেহ করতেন, জরাসন্ধ আমার প্রত্যেক নাটক দেখতে আসতেন, এবং এইগুলো করতে করতে বেথুনে নাটক করতাম। কিন্তু আমাদের বাড়ি থেকে আমার খুব ইচ্ছে ছিল বহুরূপী নাটকের গ্রুপে জয়েন করা, কিন্তু আমাদের বাড়ি খুবই গোড়া বাড়ি, এবং আমার ঠাকুমা ন্যাচুরালি আমার বাবা আমার ছোটোবেলায় মারা গেছেন, অ্যালাউ করেননি। যে জন্য আমি বোধহয় বলেছি যে উত্তম কুমার বিপরীতে আমার চান্স এসেছিল নতুন তীর্থতের নায়িকা হবার, সুধীর মুখার্জির পরিচয় শেষ পর্যন্ত যিনি করেছেন দাদা ঠাকুর করেছেন, তার তৃতীয় ছবিতে বিধায়ক ভট্টাচার্য ডেকে পাঠিয়েছিলেন আমাকে, আমি করতে পারিনি। কিন্তু আমার এই ইচ্ছেটা মনের মধ্যে ছিল বলে পরবর্তীকালে আমি যখন দেখলাম বেথুনে আমরা নাটক করতাম, বেথুনে নাটক করতাম, বেথুনের রিউনিয়ন, এটা একটা ইতিহাস বলা চলে। 1963 সালে আমি যখন বেথুনে পড়াতে গেলাম, রিউনিয়নের দিন সব কলেজেই হয়, সমস্ত বর্তমান ছাত্রছাত্রীরা অভিনয় করে। তা আমাদের মিসেস এমারসন, ডব্লিউ.সি. ব্যানার্জির নাতনি, অসামান্য মহিলা ছিলেন, মৃণালিনী এমারসন, তুলনাহীন একজন। তা উনি বললেন যে ঠিক আছে মেয়েরা চাইছে, মীনাক্ষী তোমরা, আমি তখন পড়াচ্ছি বেথুনে, তখন ওথেলোর শেষ দৃশ্য ইংলিশে, আমি একটা বাংলা মিডিয়াম থেকে যাওয়া, মিসেস এমারসনের ঘরে গিয়ে উনি আমাদের শেখালেন, করলাম। দ্যাট ওয়াজ 1963। তারপর থেকে 2026, 60 বছর হয়ে গেল। আপনার শুরু হলো 63 সালে, ওটা কি আপনি একা? ওটা একা না, ওটা আমি ওথেলো, ডেসডিমোনার ওথেলো করতে একা না, তারপরে আমরা অনেকে মিলে করছি। তো 2026 অব্দি বেথুনের রিউনিয়ন মানে প্রাক্তন ছাত্রীরা অভিনয় করে। এটা মনে হয় না ভারতবর্ষের আর কোনো কলেজে আছে যে প্রাক্তন ছাত্রছাত্রীরা 60 বছর রিউনিয়নের দিন অভিনয় করছে। শেষের দিকে এখন আমি একা করি, কারণ আমি 91 একবার করবো ঠিক করলাম, তখন কাউকে পাওয়া যাচ্ছে না। তখন আমাকে বেথুনের অধ্যাপিকারা বললেন যে মীনাক্ষী তুমি একা করো। সেই প্রথম নটির কথা, দ্যাট ইজ দ্য কোরাস গার্ল, চেকভের একটা গল্প। 91 এ আপনি প্রথম একা, এই তার থেকে এখনো পর্যন্ত আমি একা করছি, অনেকবার হয়ে গেছে। আমি হাজারচুরা সীমা 100 বার হয়েছে। হাজারচুরা সীমা করছেন কত সাল থেকে আপনি? হাজারচুরা সীমা করেছি 92-তে, 92-তে ওখানে বেথুন কলেজে আমার প্রথম মঞ্চ সমস্ত নাটকের। কিন্তু দুটো নাটক খালি, দুরাশা আমি শুধু শান্তিনিকেতনে নিপ্পন ভবনে করেছি, আর আধার আলো করেছি ইংল্যান্ডে, ইংল্যান্ডে কিভাবে গেলেন? ডার্লিং হলে, ওখানে সুচিত্রা মিত্র ছাত্রছাত্রীরা আমরা গিয়েছিলাম একটা অন্য একটা কণ্ঠে মোর আনবজ্রবাণী বলে রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠানে নিয়ে গেল, ওখানকার ইউকে শরৎ একাডেমি, শরৎচন্দ্রের। তো সেখানে ওরা বললেন, কলকাতায় এসে দেখা করে বললেন আপনারা আসুন, কিন্তু শুধু গানের এটা হবে না, আমরা তো দীর্ঘদিন বাইরে আছি, আমরা তো নাটক দেখতে চাই। তখন ওরা বলে আমরা তোকে পারবো না, মীনাক্ষী তুমি করো, যেহেতু শরৎচন্দ্রের। সুতরাং আমি আঁধারে আলো ওইখানে স্ক্রিপ্ট করে, প্রথম আঁধারে আলো 100 বার হয়ে গেছে, আঁধারে আলো ভীষণ জনপ্রিয় হলো ওখানে। সেই সূত্রে আমার ঢাকা যাওয়া, যে ঢাকা আমি 11 বার গেছি 2003 থেকে 23 সাল পর্যন্ত, তার কারণ হচ্ছে আমার নাটক। পরে আমি ওখানে শরৎ সমিতি, তো শরৎচন্দ্রের আঁধারে আলো। এবং পরে এটা খুব যেটা জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে আমি এখন প্রায় সেমিনার ওরিয়েন্টেড একটা করি, শরৎ সাহিত্যে নারী প্রেমের ত্রিধারা, বিধবা নারীর প্রেম, সধবা নারীর প্রেম, পতিতা নারীর প্রেম বলে বলে। প্রথমে বর্ণিনী, তারপর হচ্ছে দেবদাস পার্বতী, শেষ হচ্ছে আঁধারে আলো পতিতা বিজলি। এটা খুব ন্যায় লেখে। রবীন্দ্রনাথকে নিতে এখনো সাধারণ পাবলিকের অনেক সময় লাগে। অনেক বেশি পপুলার, অনেক পপুলার, তো জীবদ্দশাতেও তাই ছিল। অনেক বেশি। আমি বলছি শরৎচন্দ্রের প্রসঙ্গ যেহেতু এলো, সেটা হচ্ছে শরৎচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল পথের দাবি নিয়ে। এটা কেন, মানে রবীন্দ্রনাথের সমর্থন চেয়েছিল শরৎচন্দ্রকে? হ্যাঁ, রবীন্দ্রনাথ তার উত্তরে যে চিঠিটা লিখেছিলেন তাতে লিখেছিলেন যে ইংরেজরা অনেক বেশি সহিষ্ণু, তুমি যা লিখেছো তো খুব স্বাভাবিক, ওদের পক্ষে সেটা অপ্রীতির কারণ হতেই পারে, এই কথা রবীন্দ্রনাথ লিখেছিলেন। এবং পরে আমি ইন্টারভিউ করেছিলাম, আমার একটা ছোটো বই আছে স্বদেশী, রবীন্দ্রনাথের রাজনীতি নিয়ে। সেখানে তারা বলছেন আমাদের রবীন্দ্রনাথকে আমরা অসম্ভব শ্রদ্ধা করি, জেলে বসেও তাকে চিঠি লিখেছি, কিন্তু পথের দাবি নিয়ে রবীন্দ্রনাথ যা বলেছিলেন এটা আমাদের মনে একটা দুঃখ থেকে গেছে। তারা কেন আপনার মনে হয় রবীন্দ্রনাথ খানিকটা ঈর্ষা পরায়ণ? কেন আমি ঠিক বলবো না, কেন মনে হলো? অথচ রবীন্দ্রনাথ তো শরৎচন্দ্রকে যথেষ্টই স্নেহ করতেন। তার রথের রশি রবীন্দ্রনাথ যে উৎসর্গ করেছেন সেগুলো দেখবার, রথের রশি উৎসর্গ করেছেন শরৎচন্দ্রকে, কারণ ওটা সাবলটানদের নিয়ে লেখা শরৎচন্দ্রকে। তাসের দেশ উৎসর্গ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে, নতুনত্বের দিন। এইগুলো তো রবীন্দ্রনাথের মধ্যে ছিল। সেখানে শরৎচন্দ্রকে কেন দিলেন না? শরৎচন্দ্র শুধু একটু রবীন্দ্রনাথের মত চেয়েছিলেন, দিতেই পারতেন, একটু দুঃখ ছিল, কিন্তু হয়তো সেটা। আপনার যে বাড়িটা ছিল বিডেন স্ট্রিটের বাড়ি, তার ছাদ থেকে তো আপনি প্রচুর ঐতিহাসিক র্যালি দেখেছেন। হ্যাঁ, ঐতিহাসিক র্যালি শুধু নয়, তখন আমাদের ওই রাস্তা দিয়েই এয়ারপোর্টে যেতে সবাই, ধরো
এই চৌবেল্লাই এসছেন কিংবা নিকিতা ক্রুশ্চেভ। মহেন্দ্র এসছেন, ক্রুশ্চেভ এসেছেন, এবং আমার নিজের ছবি তোলা আছে প্রিন্স ফিলিপ এবং কুইন এলিজাবেথ। একদম আমাদের ক্যামেরা ছিল? হ্যাঁ, আমাদের কিসের বাড়িতে ক্যামেরা? যে জাইসাইকন ছোট একটা ক্যামেরা, আমাদের যে নহবত খানার সেটা একদম রাস্তার উপরে, হ্যাঁ। সেজন্য ভর্তি, মানে রাখবার যারা জানতেন আমাদের আত্মীয়রা আগে এসে বুক করে গেলেন, ওখান থেকে দেখেছি। নেপালের রাজা মহেন্দ্র ভীষণ সুন্দর ছিলেন, উনি আসতেন, ওকে দেখেছি। প্রেসিডেন্ট সোকর্ণ এসছেন, তাকে দেখে, তখন সবাই ওইখান দিয়েই যেতেন আর কি। সেই হিসেবে সবাইকেই তখন দেখেছিলাম, প্রত্যেককেই। আচ্ছা, বলছিল ওইদিকে বসলে ভালো হয় না, হাওয়া পাচ্ছ? আর পুতুল আলমারিতে আমার ছোট মেয়ের ধারণা ছিল ভেতরে পুতুল, তাদের এইটার জন্য বলা হতো আর কি। আর এটাও অনেকবারে আমার শাশুড়ির খাট, এটা মানে এই সব রয়ে গেছে। এটাও ধর, এটা কেপিজি কালীপ্রসন্ন ঘোষ, আমার ঠাকুরদাদার বাবার। এটা আমি তো আমার অ্যালবাম রাখার জায়গা করেছি, কি হতো আমি বলতে পারবো না, জানি না ঠিক। খুব ভালো, হ্যাঁ। তা করলে কি হবে। আমার এই ছবিটা আনন্দবাজারে বেরিয়েছিল, হাজার চুরাশির মা, আনন্দবাজার থেকেই দিয়েছিল। হাজার চুরাশি মা মহাশ্বেতা দেবী দেখেছেন আমার স্টেজে, উচিত ছবিটা দেশে বেরিয়েছিল। ওটা আমার বিয়ের প্রথম বছর, দ্বিতীয় বছর। না, আপনার সেই অধ্যাপকের গল্পটা বলুন, সেই প্রেমপত্র লিখছে, মানে একটা ছাত্রের ইয়েকে প্রেমিক। নিহার রঞ্জন, হ্যাঁ, নিহার রঞ্জন, এটা বলুন। এই দেখো নিহার রঞ্জনের লোকেরা ধরে, নিহার রঞ্জনের বিখ্যাত। হ্যাঁ, কেন বিখ্যাত বলুন একটু। অসামান্য বাঙালির ইতিহাস একটা বই, তো ওরকম বই তো খুব কম লেখা হয়েছে, কোনো সন্দেহ নেই তাতে। এবং আমরা যখন পড়ি তখন উনি পড়ান। আচ্ছা, অসাধারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন নিহার রঞ্জন। কিন্তু ওর একটু মহিলা জনিত দুর্বলতার জন্য উনি বিখ্যাত, সবাই জানে। আচ্ছা, এটা ও জানে, এটা সবাই জানে। ওদের আমাদের সময় টিউটোরিয়াল হতো, একবার টিউটোরিয়াল খাতা দিয়েছে মেয়েরা, হিস্ট্রি তো ওর, সেই একটি মেয়ের খাতায় ওর প্রেমপত্র লেখা, মানে নিহার রঞ্জন ছাত্রীকে লিখেছেন। আচ্ছা, তখন মানে ওরকম কিছু আর কি। তখন সেই মেয়েটির একটি বন্ধু ছিল, তার ন্যাচারালি ভয়ঙ্কর খারাপ লেগেছে, সে সেই চিঠিটা নিয়ে গেছে ওর কাছে, যে স্যার এটা আপনি লিখেছেন। উনি চিঠিটা নিয়ে নিলেন, নিয়ে বলে হ্যাঁ লিখেছি, দেখে বেশ করেছি, কি হয়েছে তাতে, ব্যাস এই কথাতেই। রবীন্দ্রনাথ ওটা বলুন না, তারপর দাঁড়াও, বলে নিয়ে নিলেন। সে তো তখনই ভেবেছিল যে উনি লজ্জা পাবেন বা কিচ্ছু না, উনি তেল দিয়ে গেছে, তাতে কী হয়েছে, নিলেন। নিয়ে বললেন সবসময় সমালোচনা করো না, আমরা তো জানি রবীন্দ্রনাথ বৌদিকে নিয়ে ভালোবাসতেন, আমরা কিছু বলেছি কি। উনি বললেন এরকম ছিল। আর জগদীশ ভট্টাচার্যের কথা, জগদীশ ভট্টাচার্যের কাছে হয়তো আমরা অনেকেই কৃতজ্ঞ, কারণ কবি মানুষই তো উনি সত্যি আবিষ্কার করেছেন। হ্যাঁ, কীভাবে করলেন বলতে পারবো না, উনি করেছেন তো। এবং তখন ডিএম লাইব্রেরিতে ডিএম লাইব্রেরিতে এখন যখন আমি যাই, ডিএম লাইব্রেরি গোপাল দাস মজুমদারের নাতি এখন বসা, অরিত্র, প্রেসিডেন্সির ছাত্র হিস্ট্রি। হ্যাঁ ঠিক, অরিত্র মজুমদার। অরিত্র আমার খুব চেনা, ভীষণ, আমায় ফোন করে কথা বলে, এই ঘড়ি এসছে আসুন টাসুন বলে, আমাকে বলছে আপনার একটা বই দিন। আমার এখন আচ্ছা, অরিত্র কি একটু খুব লম্বা চওড়া মোটা? না, একদমই নয়, ছোটখাটো। আচ্ছা, ছোটখাটো। আর একজন অরিত্র আছে, ওর বন্ধুই, সেও প্রেসিডেন্সিতে হিস্ট্রি, যাই হোক সেটা। না, ওখান থেকেই তো বেরোতো, ডিএম লাইব্রেরি থেকেই তো বেরোতো প্রথম কবি মানসী। এবং জগদীশবাবুর বঙ্গবাসী কলেজের ছাত্র ছিল তপব্রত প্রথম, সায়েন্স পড়তো, কিন্তু তারপরে বললাম না প্রেসিডেন্সিতে চলে গেল। কোকিলা আমার কাছে নোটস এসেছে, হাস্যকর আর কিছুই হতে পারে না। ওর দিদি কোকিলা ইংলিশের অধ্যাপিকা বেথুনের, আমি তখন বেথুনে পড়াই, আমাকে বললো মীনাক্ষীদি আমার ভাই না বাংলা অনার্স নিয়েছে, তো কিচ্ছুই জানে না, আপনার নোটসগুলো একটু দেবেন। তো আমি দিলাম, আমার নোটস মানে প্রমথ ঋষির নোটস, দীপ্তি ত্রিপাঠীর নোটস, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নোটস। তারপরে তপব্রত অসামান্য রেজাল্ট করলো, তখন আমার বন্ধুরা আমাকে বলে শোন, তোর নোটসগুলো তুই তপব্রতকে দিলি, নোটসগুলো তুই বুঝি পড়িস নি। তপব্রত এত ভালো করলাম না রে বাবা, সবাইকে আর সেরকম পারে, তপব্রত সত্যিই খুব ভালো, তাতে তপব্রত হাতের লেখাও দারুণ, দেখার মতন, খুব সুন্দর। কিন্তু জগদীশবাবুর তো একটা খুব বাজে দিক রয়েছে। হ্যাঁ, জগদীশবাবুর স্বভাব তো একটু ভালো ছিল না, সেটা আমি পরে জেনে আমরা খুবই দুঃখ পেয়েছিলাম। কিন্তু সেটা নিয়ে তপব্রত কথা বলে না। সে বলবে কেন, তা বলে কখন? তপব্রত হয়তো এখন বিজেপি হয়ে পড়েছে, এটা আমি জানতাম না। হ্যাঁ সত্যি, এত বড় একজন অধ্যাপক বিজেপির হয়ে যাক। চালু হোক, সেটা হচ্ছে না, দাঁড়ান, একটা প্রসঙ্গ চলছে, স্টার্ট করো আগে। এটা চাইনিজ আর্ট, এরকম 4টে ছবি ছিল, 2টো দিদি নিয়েছে, 2টো আমি। এটা আমার স্বামীর প্যারিসের রাস্তা থেকে কেনা, ওভারে আছে।
ওর আরও 4টে আছে, ওর হিসাবে খুব শখ ছিল। মায়ের বিয়ের আমার আলমারি। বিয়ের আলমারি, তারপরে আমি পেয়েছি ন্যাচারালি। আর এটা পিয়ানো। হ্যাঁ, এটা পিয়ানো আমার, মানে আমার ঠাকুমা আমাকেই কিনে দিয়েছে। আমাদের গ্র্যান্ড পিয়ানো ছিল, সেসব নষ্ট হয়ে গেছে, এটা আমার। আর এগুলো তো আমি করেছি। এখানে কিছু পুরনো নেই। এটা খুব বাবার, এই যে রিভলভিং, এটা আমাদের লাইব্রেরি ছিল দুর্দান্ত, এটা বাবার। বিডেন স্ট্রিটের বাড়ি হ্যাঁ, লাইব্রেরি। আর এইটা আমি দেখাতে পারলাম না, মানে আমার জঘন্য জিনিসে পড়া বলে। এইটা আসলে তাসের টেবিল, এটা ফোল্ড করে রাখা যায়, এইটুকুনি খুললে। এখন আপনার সব পুরস্কার রয়েছে যা যা পেয়েছে। হ্যাঁ, না, দিদির কাছেও অনেক আছে, দিদির আর এটা তো আমাকে দিয়েছেন সেই ক্যালেন্ডার হ্যাঁ। রবীন্দ্রনাথের। আর আমার বাড়ির ছবি, দিদির এইটা দেখো এসে। আমার বাড়ি এত নোংরা, এগুলোতে আমি ঢুকি না আমার মেয়ে চলে যাবার পর। এই ছবিটা এখানে শাহাবুদ্দিন, শোভা প্রসন্ন, লালু সাই, বাসুদেব, শিপ্রা, সুভাষ, প্রত্যেকের ছবিটা আমার মেয়েকে দেওয়া। আচ্ছা, এটা সবাই সই করে দিয়েছে? সবাই সই করে। আর মকবুল ফিদা হোসেন? মকবুল ফিদা ওর বাড়িতে আছে, ওর ছবি আঁকা। এইটা আমাদের পুরনো বাড়ির অরিজিনাল ছবি, যখন আমিও জন্ম। এটা পুকুর। ও, এই ছবিটা আপনার আত্মজীবনীতে না? নেই, এই ছবিটা নেই। এইখান থেকে এখানটা বাদ গিয়েছিল সেন্ট্রাল অ্যাভিনিউ যখন আমি রেখেছি। এইটা আমি থেকেছি, এই অংশটা বাদ চলে গেছে। এই গোল এইখানটা ছিল, এই পর্যন্ত এখানটা গোল বারান্দা ছিল। এই পুকুর বন্ধ হয়ে গিয়েছিল, কেমন। আর ওটা তো স্কেচ। এটা তো ওইগুলো, আর এটা তো ওই ছবিগুলো বললাম। নিকিতা ক্রুশ্চেভ দেখেছেন? বুলগারিনকে দেখেছেন? আচ্ছা। আর 46-এর দাঙ্গার কোনো স্মৃতি? আমি তখন খুব ছোট, আমার একটু মনে আছে। দাঙ্গার জন্য আমাদের বাড়ির সামনেই, আমি তো বলেছিলাম, আমাদের বাড়ির সামনেই একেবারে ভোরবেলা দেখলাম একটি বুড়ো লোক, মেবি সে মুসলমান সম্ভবত, থেকে ডান্ডা দিয়ে পেটানো হচ্ছে, মারা গেল। আমি দেখেছি সেটা। আমার দিদি খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমাদের তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার। আরেকটি মনে পড়ে এখন, একটি ছোট ছেলে ঠোঙা করে খাবার কিনে নিয়ে যাচ্ছিল, তাকে মেরে ফেলা হলো আমাদের সামনে, মারা হচ্ছে। আমরা সরে গেলাম ওই পর্যন্ত। আমরা খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, এবং তখন না ওই সাইরেন বাজতে ফাজতে এরকম একটা ভয় ছিল। আমাদের বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড ঘর ছিল, আমরা সেখানেও অনেক সময় নিচে একদম একতলার তলায় পামঘরের পেছনে সেখানে চলে যেতাম। এবং সেই সময় শুনছি কলাবাগান বস্তি পুড়ছে, এই খবর পেয়েছি বহুভাবে পেয়েছি। কিন্তু আমি ওইভাবে ধরো 46-47-এর যে গ্রেট ক্যালকাটা কিলিং, আমার 5 বছর বয়স, 5 বছর, খুব সেই জন্য আমাদের সরিয়ে রাখা হতো। কারণ আপনার ঠাকুমার কাছে কোনো গল্প শোনেননি পরবর্তীকালে? হ্যাঁ, পরবর্তীকালে শুনেছি। এবং ওই আরেকটা গল্প শুনেছি, সেটা হচ্ছে দুর্ভিক্ষের সময় আমার মা, যদিও খুবই বড় বাড়ির মেয়ে ছিলেন, কিন্তু মা খুব সাধারণের মতন থাকতেন। সেই সময় আমাদের বাড়িতে লঙ্গরখানা খোলা হয়েছিল, এবং আমার ঠাকুমা দাবি গল্প করেছে যে অমিয়া, আমার মা নিজে পরিবেশন করতেন সমস্ত যারা কাঙালিরা বসে আছে তাদের। এবং মা কোনো কিছু তোয়াক্কা করতেন না, মা ঘুঁটে দিতে পারতেন, মা গুল দিতে পারতেন। মা খুব হাওড়ার বাড়ির মেয়ে তো, স্কুলে পড়াশোনা করেছেন, কিন্তু মা খুব সাধারণের মতো থাকতে। আমার বাবা যেমন একটা ভীষণ এনলাইটেন, বাবা তখন রাজ্যপালের ওখানে যাচ্ছেন, বাবা আমাদের পুকুরের কেনেল দেখবার মতো ছিল। বাবা ছিলেন ক্যালকাটা কেনেল ক্লাবের ফার্স্ট ইন্ডিয়ান সেক্রেটারি, এবং সেই জন্য ডগ শোতে আমরা গেছি, আমি রাজাগোপালাচারীকে মালা পরাচ্ছি, এরকম একটা জায়গা। বাবার সঙ্গে জানি পরবর্তীকালে আমি তোমায় বলেছি যে আমার বাবা মারা গেছেন যখন, তখন আমরা দুজনে খুব ছোট, বাবা একমাত্র ছেলে, সুতরাং বাবা আবার বিয়ে করেছিলেন। এবং তখন আমার মা যখন মারা যাচ্ছেন, মা আমার পিসেমশাইকে খুব সম্মান করতেন। আমার পিসেমশাইকে বলেছিলেন যে জামাইবাবু, আমি চলে যাচ্ছি, বেবি ডলিকে আপনি দেখবেন আমাদের দুজন। আপনার কি দ্বিতীয় মা এটা না প্রথম মা? প্রথম মা যিনি আমার মা একজনই হন। মা বলেছিলেন আমার পিসেমশাইকে, বুঝতে পেরেছে বলে আমি তো চলে যাচ্ছি, নিশ্চয়ই উনি আবার বিয়ে করবেন, খুব স্বাভাবিক। তা সেজন্য বেবি আর ডলি আমাদের দুজনকে আপনি দেখবেন। এবং আমার পিসেমশাই ডেডের কী করেছেন আমাদের জন্য আমি বলতে পারবো না। তিনি আমাদের নামে বাবা ছিলেন না, আমার পিসেমশাই। এবং আমি তোমায় বলেছি দেশবন্ধু চিত্তরঞ্জনের বাড়িতে গেছি, বাসন্তী দেবীকে নিয়ে, বাসন্তী দেবীকে উনি ঠাকুমা বলতেন, বাসন্তী প্রায়ই যেতেন এবং আমাকে নিয়ে যেতেন। বাসন্তী দেবীকে আমি গিয়ে গান শুনিয়েছি, আমি লেডি রানুর বাড়িতে গেছি, আমি স্যার আলেনের বাড়িতে গেছি, সমস্ত আমার পিসেমশাইয়ের সঙ্গে। আমি ক্রিকেট হচ্ছে কলিন কাউডের সঙ্গে আলাপ করানো, পিসেমশাই নিয়ে গিয়ে করাচ্ছেন। আমরা খেতে চাইছি, কলকাতার এমন কোনো হোটেল ছিল না, ফেডপো, গ্র্যান্ড, গ্রেট ইস্টার্ন, সমস্ত আমাদের পিসেমশাই নিয়ে গেছেন। অসম্ভব ভালোবাসতেন। অনেক পরে মারা গেছেন, আমার বিয়েরও অনেক পরে।
এবং ওর ভীষণ, এবার জয়দীপ মুখার্জির বাড়িতে ওদের খুব যাতায়াত ছিল, মানে ওর ভীষণ আপার ক্লাসে ভীষণ যাতায়াত ছিল এবং সবাইকে খুব ভালোবাসতেন এবং আমাদের দুজনকে, এবং আমি এসব ব্যাপারে একটু বেশি আগ্রহী ছিলাম আর কি। আমিই গেছি, আমার এখনও মনে পড়ে যে বাসন্তী দেবী আমায় গান গাইতে বললেন, তখন স্কুলে গান শিখেছি চল ভাই চল মাঠে লাঙল বাইতে, সেই যে লোককথা, আমি বাসন্তী দেবীকে গান শুনিয়েছি, খুব ভালোবাসতাম, আমি রেগুলার যেতাম এবং সেটা আমার পিসেমশাইয়ের জন্য। এবং সেই কারণে আমি বলেছি যে আমার বাবা মা চলে যাবার জন্য যে অভাব যেটা বলে, সেটা আমি খুব ফিল করিনি, সত্যিই করিনি। কারণ একটা তো প্রাথমিক ফিলিংসটা তো আসে তো অর্থনৈতিক অভাবে পড়লে, সেটা তো সৌভাগ্যক্রমে ছিল না। আর আমার ঠাকুমা তো তার সমস্ত জীবন আমাদের জন্যই কাটিয়েছে, কোথাও যাননি। 40 বছর বয়সে বিধবা হয়েছেন, ওর নিজের জন্মদিনে আমার ঠাকুরদা মারা গেছে। সেই থেকে আমাদের জন্য উনি সব ত্যাগ করেছেন, আমাদের লেখাপড়া শিখিয়েছেন, এই আমায় পিয়ানো শিখিয়েছেন, গভর্নমেন্ট মাস্টারমশাইয়ের কাছে ইংলিশ শেখাবার জন্য টিউটর রেখেছেন, আমাদের নিয়ে সিনেমা গেছেন, আমাদের শেক্সপিয়ার পড়াচ্ছেন। ঠাকুমা আমাদের 7 বছর বয়সে যার বিয়ে হয়েছে, যিনি কখনো স্কুলে যাননি, অসম্ভব ভালো কবিতা লিখতেন, সেই খাতা আমি হারিয়ে ফেলেছি এখন। তো তিনি আমাদের শেষে কবিতা পড়িয়েছেন, শেক্সপিয়ারের অনুবাদ তিনি পড়িয়েছেন। এবং আমার পিসিমার অসম্ভব কালচারালি কি ছিলেন, ওর একমাত্র মেয়ে, যার কথা আমি বললাম জার্মানিতে যখন মারা গেল, শুধু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পড়তেন, যেটা আমি আমার মেয়ে চলে যাবার পর সেই এখনও পিসিমার লেখা রয়েছে, সেটা পড়তে পারছি। সুতরাং এই নাটকের ব্যাপার কিংবা পড়াশোনার ব্যাপার কি গানের ব্যাপার, এগুলো সবই। এবং আমার নাটকের ওই জন্য, এবং সেই সময় বেথুন কলেজে যাচ্ছি, আর আমাদের হলিচাইল্ড স্কুলের নাটক হচ্ছে বিশ্বরূপাতে, আমরা যেগুলিতে আমি পড়েছি বললাম, সেখানে বিধায়ক ভট্টাচার্যের সঙ্গে আমার আলাপ। উনি আমায় অসম্ভব, তখন তুমি হয়তো জানো না, বিধায়ক ভট্টাচার্য একটা সময় তো বিরাট নাট্যকার, ক্ষুধা নাটক, হাজার রজনী হয়েছে টয়েছে, দেয়া নেয়া, উত্তম কুমারকে উনিই নামিয়েছেন, উনিই আমাকে এই উত্তম কুমারের বিপরীতে নাটকে করতে বললেন। পরবর্তীকালে প্রসাদ সিংহ আমার বৌদির ভাই আমাকে ডেকেছিলেন আর একটা খুব ভালো সিনেমার জন্য, মণিহার, যেটাতে সৌমিত্র, বিশ্বজিৎ, সন্ধ্যা রায়, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা, এই গান, এটা আমাকে ডেকেছিলেন। ন্যাচুরালি আমার বাড়ি থেকে যাওয়া হয়নি, কিন্তু আমার ইচ্ছে ছিল বলে আমি পরবর্তীকালে নাটক করেছি। এবং অনেক পরে আমার স্বামীর তো খুব ইচ্ছে ছিল, মৃণাল সেনের কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন যে আমার স্ত্রীকে যদি কোনো। আপনি যে সময় বেথুন কলেজে পড়ছেন, সেই সময় তো 60-এর দশকে বামপন্থী আন্দোলনের একটা খুব বড় জায়গা ছিল। আপনাদের বেথুন কলেজে কি? বেথুন কলেজে শোনো, আমি তো জিএস ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, কিন্তু আমাদের ওখানে রাজনীতি এখনও বেথুনে খুব একটা ঢুকতে পারে না। আমাদের এখানে জনপ্রিয়তা নিরিখ হতো, কিন্তু আমি বামফ্রন্ট সমর্থক ছিলাম। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম, যেহেতু আমি বেথুন কলেজ থেকে গেছি, তখন একটা প্রেসিডিয়াম বিভিন্ন জায়গায় আমাকে তখন যেতে হয়েছে, বিভিন্ন কলেজে হচ্ছে খবর পেয়ে যারা আসতো 3-4 জন মিলে আমাকে রাখতো, আমি খুব একটা বুঝতাম না, যেতাম। আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি গেলাম, তখন ওখানে ইউএসও বলো, ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশন, দ্যাট ইজ কংগ্রেস ওরিয়েন্টেড, তারা আমাকে খুব ডেকেছিল যে বেথুন থেকে গেছি বলে, আমি যাইনি, সেখানেও যাইনি। এবং লেফট ফ্রন্টে এতেও যাইনি। এবং তখন এসএফ ছিল, 1964-তে ভাগ হবে, আমি তো 62-তে পাশ করে বেরিয়ে এসেছি। তখন পল্লব সেনগুপ্ত, পবিত্র সরকার, এরা তো সব একদম এসএফ এর বিরাট বিরাট। কিন্তু আপনার তো নকশাল আন্দোলনেরও স্মৃতি আছে। সেটা নকশাল আন্দোলনের স্মৃতি আমার ভয়াবহ স্মৃতি। সেটা তো আমার বললাম, আমি তখন দক্ষিণেশ্বরে থাকতাম, তো ওই অঞ্চলে তো টিটাগড় পেপার মিলে আমার স্বামী ছিলেন বিয়ের আগে, বিয়ের পরে। তারপর উনি জয়েন উইমকো, ওয়েস্টার্ন ইন্ডিয়া ম্যাচ কোম্পানি, সুইডিশ কোম্পানি, দক্ষিণেশ্বরে, এখন বন্ধ হয়ে গেছে। ওখানে ওইখানে দক্ষিণেশ্বর হরিয়াদা হতে একটা বড় তো নকশাল একটা বেল্ট ছিল ওখানে না। আমি যেটা বলেছি যে ওখানে হঠাৎ একদিন আমরা দেখলাম যে কাগজের ছবি বেরোলো, আনন্দবাজারে বারাসাতের রাস্তায় 8টি ছেলের মৃতদেহ পড়ে আছে। তবে যে ছেলেটি টুকটুক দত্ত, সে তার বাবা উইমকোতে ওর আন্ডারে কাজ করতেন, তাকে চিনতাম। সে এতে আরবিসি কলেজে, ওখানে কেমিস্ট্রি পার্ট 1 পরীক্ষা দিচ্ছে ছেলেটি। এবং তারা সবাই দক্ষিণেশ্বর কামারহাটি আড়িয়াদাওর ছেলে মেয়ে, সবাই ছেলে, সব কটা। এবং আমরা জানতাম যে তাদের মারা হয়েছিল কামারহাটির হসপিটালের এতে অপারেশন থিয়েটারে। এবং মেরে, এর সবাই জানতো, মেরে তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল বারাসাতে। এভরিবডি নোজ, সবাই। আর কে মেরেছে তাকেও তো চিনতেন, এমএলএ কি নামটা? তখন অজয় ঘোষাল যিনি ছিলেন, অজয় ঘোষাল এই আমরি যখন ঢাকুরিয়া আমরি পড়ে গেল, ওকে মারা গিয়েছিলেন, পরে হয়তো চেঞ্জ করছে। যাই হোক, ওই সময় ওর ভাই, ওকে মারতে গিয়ে ওর ভাইকে মারা, এরকম একটা ব্যাপার ঘটেছিল। এসব রাজনীতি বলা হয়তো ঠিক না, যাই হোক।
কিন্তু মোটামুটি কারা মেরেছিল জানতো, এবং আমরা সবাই খুব দুঃখ পেলে এই জন্যে। তারপর যখন রেফারেন্ট এলো, তাদের কিন্তু সবাই জানতো, কিন্তু তাদের কিন্তু কোনো সাজা হয়নি। না, কোনো সাজা হয়নি। এই ছেলেরা সবাই দারুণ ছিল, এবং আমাকে যে কোনো কারণে, এবং আমার স্বামীকে এদের পছন্দ করতেন, তো আমার বাড়িতে আসতে টাসতো, শুধু নকশাল না, সিপিএমের ফ্রন্টের ছেলেরা। আমি যখন আমি যখন রিটায়ার করলাম, আমার রিটায়ারমেন্ট একটা দেখার জিনিস, 12টা থেকে 5টা আমার কলেজে, 5 ঘন্টা আমার রিটায়ারমেন্ট। এবং তাতে শুধু আমার কলেজ নয়, ওখানকার যত স্কুল কলেজ এবং এসএফআইয়ের ছেলেরা এখনও বোধহয় আছে, ওরা এসে আমাকে উপহার দিয়ে গেল একদম এসে। এতই আমাকে, আমি কিন্তু সোজাসুজি কোনো 1 পয়সার রাজনীতি করিনি কখনো, মানে সদস্য নই, এখনও নই। বরং আপনি রাজনীতির শিকার হয়েছে। রাজনীতির শিকার বারবার, সেটা একটা অদ্ভুত। আমি হয়েছি, অনেকেই হয়তো হয় না। বেতন কলেজে হয়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়েছি, রবীন্দ্রভারতীতে হয়েছি 3বার, যা আমার হবার তা আমি হতে পারিনি। বেতন কলেজে যখন আমি, সেটা এখন আছে, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট বলে এলো। তারপর পুলিশ ভেরিফিকেশন, গভর্নমেন্ট কলেজ, তারা বললো আপনার স্বামী এসএফ করতেন, হবে আমার বিয়ের আগে করতেন, জেলে গিয়েছিলেন আমি জানি না। ও আশুতোষ কলেজের ভাইস এসএফ প্রেসিডেন্ট তো বামপন্থী ইউনিয়ন। তখন সিদ্ধার্থ শঙ্কর রায়। ও আচ্ছা, সুতরাং হলো না। আচ্ছা, হলো না। আপনার স্বামী বামপন্থী ছিলেন? হ্যাঁ, একেবারে ফুললি পুরো। আচ্ছা, সদস্য ছিল কি জানি না, কিন্তু বামপন্থী পুরো ফুললি। যাই হোক, ও তখন আশুতোষ কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিল, এবং এই যে সবাইকে জেলে নিয়ে যান আবার ছেড়ে দেয়, ওর নাম লেখা জানতো। আপনার এত বই আছে বাড়িতে, হাজবেন্ডের বইগুলো কোথায় রয়েছে? শোনো, ওর প্রচুর, ওর বেশিরভাগ ইংলিশ বই ছিল, খুব একটা কে নিয়ে গেছে, ওর যে নিজে খুব সংগ্রহ ছিল তা বলবো না, আমার জন্যই করেছিল। ওর ইংলিশ কতগুলো বই ছিল, আর বাংলা বই পড়তো। ও যেমন প্রেমাঙ্কুর আতর্থী পড়েছে, ও বনফুলের সাবর জঙ্গম ওর মুখস্থ, আমার নয়, এরকম। ও লাইব্রেরিতে গিয়ে খুব পড়তো। আচ্ছা, এই প্রসঙ্গে বামপন্থা প্রসঙ্গে আসি এবার। সেটা হচ্ছে, আপনি তো সুচিত্রা মিত্রের ছাত্রী ছিলেন একেবারে দীর্ঘদিন। বামপন্থী। একেবারে সুচিত্রা মিত্রের সাথে কিভাবে হলো প্রথম থেকে যদি একটু। সেইটা হচ্ছে সুচিত্রা মিত্রর প্রথম স্বামী ধ্রুব মিত্র, চোরবাগান মিত্র বাড়ির ছেলে। আমাদের সঙ্গে একটা পারফেক্ট রিলেশন ছিল। সুচিত্রাদির শাশুড়ি আমাদের বাড়ি খুব আসতেন, আমরা ছোটো কাকিমা বলতাম, সেই জন্য জানতাম। তখন ছেলের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেই অবস্থায় উনি সুচিত্রাদিকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। আমি তখন আমাদের ক্লাস 8-এ পড়ি। এসে আমার ঠাকুমাকে গান শোনালেন। মানে তখন সুচিত্রা মিত্রের সাথে ধ্রুব মিত্র ডিভোর্স হয়ে গেছে? অনেক যে ডিভোর্স হয়ে গেছে। সুচিত্রাদি গান শোনালেন, এখনও মনে আছে, বিমল ও আনন্দে জাগরে মগন হও সুধা সাগরে, সবুজ পরে একটা শাড়ি পরে। খুব সম্ভবত রবিতীর্থ খুলতে চাইছিলেন আমাদের বাড়িতে, তখন হলো না সেটা। তারপরে যোগাযোগ রয়েছে আমাদেরই আর এক আত্মীয়ের বাড়ি, পরে আমার বাড়িতেই হয়। আমাদের বিদেশের ওই ছাত্রবাবুদের বাড়ির উল্টো দিকে আর একটা বাড়ি, সুচিত্রা দিদেরও শ্বশুরবাড়ির আত্মীয়, আমাদেরও আত্মীয়। উনি ছিলেন আমাদের কী বলে, অ্যাডভোকেট জেনারেল ছিলেন, ডক্টর মিস্টার গৌরীনাথ মিত্র, জ্যাঠামশাই, ওদের বাড়িতে হতো। তো সেখানে 1960 সালে আমি গান শিখতে গেলাম সুচিত্রাদির কাছে, এবং সেই সুচিত্রাদির সঙ্গে তখন পরিচয়, সেটা 1960 সালের জুন মাস। সুচিত্রাদি এলেন, আমি তো বলি, আগমন নয় আবির্ভাব। প্রথম দিন আমরা দ্বিজেন চৌধুরীর ক্লাস করলাম, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সুচিত্রাদির ক্লাস, তারপর থেকে একেবারে সুচিত্রাদির ক্লাস করলাম। উনি গান বোঝাতেন, আর উনি তো একেবারেই লেফট মনোভাবাপন্ন ছিলেন শেষ দিন পর্যন্ত। কিন্তু ওকে আমি এমনভাবে দেখেছি, আমি যে বইটা তোমায় দিয়েছি তাতে হয়তো একটু লেখা আছে, ছাত্রী নই নিশ্চয়ই, আমি পূর্বাদামও নই, আমি সুমিত্রা মুখার্জিও নই, বা আরও যারা যারা আছেন এখন যারা গান টান করছে, আমি সেরকম কেউ নই। কিন্তু সুচিত্রাদি আমাকে সুযোগ দিতেন, যখন চণ্ডালিকা হচ্ছে নিউ এম্পায়ার এবং মহাজাতি সাধনে, কোরাসে নর্থ ক্যালকাটা থেকে আমাদের 4 জনকে নিয়ে গেলেন, তার মধ্যে আমি একজন। চীনের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, মোড়ে মোড়ে গান গাওয়া হচ্ছে, আমাকে নিয়ে গেলেন গান গাইতে। আমার গলার রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে চীনের যুদ্ধের সময়। আমি শ্যামপার্কে গেছি, সুচিত্রাদির আমরা 4 জন। তখন এত ছবি তোলা তুলেছিল কেউ কেউ, কিন্তু আমি পাইনি সে ছবি আছে। নিয়ে যেতেন। এবং না, সুচিত্রা মিত্রর গান শেখানোর একটা স্টাইল ছিলেন, সে একটু তুলনাহীন। প্রথমত হচ্ছে যে এখন আমি যখন দেখি একটা গান কাগজ দেখে করে, কিংবা আবার মোবাইল দেখে, আমার অসম্ভব অবাক লাগে। আমরা প্রথম গান শিখতে গেলাম, সুচিত্রাদি বোর্ডে লিখে দিলেন, রেখো খাতায়, দেখলাম, শেখালেন। দ্বিতীয় দিন ঢুকলাম, খাতা বাইরে, খাতা দেখে গান গাওয়া যাবে না, কখনো, কোনো দিনও না। আমি সুচিত্রাদির গান, একক গান তো একবার নয়, অন্তত 15 বার শুনেছি। 30 থেকে 33টা গান গাইছেন, একবারও খাতা খুলছেন। আর এই এখন যে কায়দা তুমি বললে যে আবার সঞ্চালিকা অনেক কথা বলছে, এসব ছিল না। সুচিত্রাদি গান গাইছেন, সেখানে কোনো সঞ্চালিকা ওকে তমু হ্যান ত্যান বলে
সময় নষ্ট করার কিছু নেই, সুচিত্রাদি গান গেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে অবাক হয়েছিলাম, যেটা আমি তোমায় বলে কালকে লিখেছি, যে নিউ এম্পায়ারে গেছি একবার, নিউ এম্পায়ার মোস্ট নাকি মেবি রবীন্দ্রনাথ, আমার ঠিক মনে নেই, ঘোষণা করো, আমি গান গাইনি, শুনতে গেছি তখন, ঘোষণা করা হলো এবার আপনাদের জন্য একটা অন্য উপহার আছে। সুচিত্রাদি একা বাল্মীকি প্রতিভা করলেন, শুধু 4 জন দস্যু দলের 4টি ছেলে, বনদেবী, বালিকা, লক্ষ্মী, সরস্বতী, বাল্মীকি, একা সুচিত্রাদি। সেটা অতুলনীয়, অনৈসর্গিক, আমি কিছু বলতে পারবো না। আমাদের গান শেখাচ্ছেন কীরকম, আমার গানটা আমার মন কেমন করে, তো গানটা হচ্ছে আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে, মন কেমন করে, যে 3 বার, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে, 3 বার 3 রকম করে বলতে হবে। কীভাবে বলবেন? কিংবা আমার যা আছে আমি সকলও দিতে পারিনি তোমারে না, যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি, যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি, 3 বার তাহে। বলছেন কীভাবে, কেন, কীরকম গান, আগে ভাষা বোঝো, শব্দ বোঝো, তারপর গাইয়ে। এই জিনিসটা সুচিত্রাদি আমাদের যেভাবে শিখিয়েছেন, আমি জানি না এখনও কেউ সেভাবে সত্যিই শেখায় কি না। আমি সুচিত্রাদিকে প্রশ্ন করেছিলাম পরে, যে এখন যে আপনার ছাত্রীরা সবাই একটা কাগজ দেখে দেখে গান গাইছে, আপনার কষ্ট হয় না? হ্যাঁ হয় মীনাক্ষী, কিন্তু কী করবো, এখন আমি অসহায়, এরকমই হচ্ছে, দেখতেও পাচ্ছি সেরকম। কিন্তু সুচিত্রাদি এবং আমি বলেছি, একদিন এলেন হঠাৎ আমাদের নর্থ ক্যালকাটার গান শেখাতে, এসেই কিছু বলার আগে, কত ফিজ নিতেন? 1960 সালে 10 টাকা। অনেক টাকাই কিন্তু। 10 টাকা 1960 সালে। হ্যাঁ ভালোই কিন্তু, 10 ভালোই, কারণ আমি বললাম তো, আমি 1963-তে আমি যখন বেথুন কলেজে পড়াতে ঢুকলাম, তার মাইনে হচ্ছে 275 টাকা। হ্যাঁ, তখন মাটন মাংসর কিলো 4.5 টাকা। হ্যাঁ, সেই সময় সুচিত্রা মিত্র তো বামপন্থী ছিলেন একেবারে। তবে গরিবদেরকে ফ্রিতে টিতে গান শেখাতেন না, গরিব মানুষদের জন্য? সেটা ঠিক আমি বলতে পারবো না, হয়তো করতেন, আমার সেটা জানা নেই। সেটা ঈশ্বরে তো বিশ্বাস করতেন না, করতেন না, তো না করতেন না, কিন্তু রবীন্দ্রনাথেরই মতন কাউকে ভেবে তার যখন চোখে জল আসছে, হেমর দেবতা বা প্রভু কাকে বলছেন, হ্যাঁ, এবং রবীন্দ্রনাথই তো সব বললেন। তো এলেন হঠাৎ একদিন এসেই গান আরম্ভ করলেন, সময় আমার নাই যে বাকি, শেষের প্রহর পূর্ণ, মানে এটা ক্লাসে ঢুকলেন, ঢুকে কোনো কথা বললেন না, হঠাৎ তার মানে শেষের প্রহর পূর্ণ করে দেবেন নাকি ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমরা গোটা কয়েক বসেছিলাম, তারা খুব ক্লোজ, বলেন আজ আমার বিবাহবার্ষিকী, ডিভোর্স হয়ে গেছে তখন, কাঁদলেন। এই ব্যাপারটা মানে ধ্রুবমিত্রকে তো শেষ দিন পর্যন্ত বসিয়ে রাখলেন। আমাদের রবিটিতে তো উনি ম্যানেজার ছিলেন, তাই ডিভোর্সের পর উনি বিয়ে, ধ্রুবমিত্রের বিয়ে হয়ে গেছে তখন, তার অন্য ছেলে মেয়ে হয়ে গেছে। তার স্ত্রী ফোন করে সুচিত্রাদিকে বলছেন, আপনি যদি আমাদের একটু দেখেন। সুচিত্রাদি টাকা দিতেন, ধ্রুবমিত্র এসে রবিতীর্থ পরশারে বসতেন ম্যানেজারের জায়গায়। ধ্রুবমিত্র যেদিন মারা গেলেন, ছুটি হয়ে গেল রবিতীর্থ, সুচিত্রাদি বলেন আজ আমার বন্ধু চলে গেল। আচ্ছা, উনি কি কিছু করতেন না ধ্রুবমিত্র? কিছুই করতেন না, অসময় ড্রিঙ্ক করতেন। কিন্তু বিয়েটা হয়েছিল কেন দুজনে? এইটা তো আমি তোমায় বলেছিলাম, ওটা বলুন না একটু। এটা তো আমার একটা গল্প আছে, সেটা সে গল্পটাতে অবশ্য সুচিত্রাদি বলে লেখা নেই। সেটা হচ্ছে, ওরা যখন কলেজে পড়তেন, ধ্রুবমিত্র, সুচিত্রাদি, সুভাষ মুখোপাধ্যায় কবি, 3জনে খুব বন্ধু ছিলেন এবং সবাই জানতো যে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সুচিত্রাদির বিয়ে হবে। প্রেম ছিল। এবং গীতা ব্যানার্জি মানে সুভাষ মুখার্জির স্ত্রী ছিলেন। আশ্চর্য, সুভাষ মুখার্জির স্ত্রী মানে গীতা ব্যানার্জি লিখতেন শেষ দিন পর্যন্ত, উনি ধ্রুবমিত্রকে বিয়ে করে ফেললেন। ধ্রুবমিত্রের সঙ্গে সুচিত্রা মিত্র তখন বিয়ে হয়নি। তখন সবাই জানে যে সুভাষ মুখার্জির সঙ্গে সুচিত্রাদির বিয়ে হলেও হতে পারে। ধ্রুবমিত্রর সঙ্গে বিয়ে হলো গীতা ব্যানার্জি, তারপর ডিভোর্স হয়ে গেল সেটা। তখন আমার মনে, আমি ঠিক জানি না, এটা জিজ্ঞেস করতে পারি, আমার মনে হয় বলে আউট অফ সিম্প্যাথি সুচিত্রাদি ধ্রুবমিত্রকে বিয়ে করলেন। আর সুভাষ মুখার্জি গীতা ব্যানার্জি ইজ ভেরি হ্যাপি কাপল জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু গীতা ব্যানার্জি হচ্ছে ধ্রুব মিত্রর হচ্ছে এক্স ওয়াইফ। হ্যাঁ, ধ্রুবমিত্র দ্বিতীয় স্ত্রী সুচিত্রাদি, তৃতীয় স্ত্রী আরেকজন আছেন, তিনি এখন আছেন বোধহয়।
কিন্তু সুচিত্রাদি এত কিছুর পরেও ছেলে হলো 55, তারপর ডিভোর্স হয়ে গেল, তারও পরে যখন ধ্রুবমিত্র তৃতীয়বার বিয়ে করলেন তখন সুচিত্রাদি তাকে সাহায্য করতে লাগলেন। এলো ছেলে আসছে, ছেলে কাজে যেতেনও, ধ্রুবমিত্র এলেন, রবিচিত্রে এসে বসে থাকতেন ম্যানেজার হয়ে। একটা আশ্চর্য ঘটনা। কেন করতেন? তো সুচিত্রা মিত্র ব্যক্তিগত জীবনে দুঃখ ছিল, ভীষণ দুঃখ, ভীষণ দুঃখ। উনি তো ওনার একটা ভাইয়ের মেয়েকেও সেও তো এটা করলো দেখার দিন, চিকু সুদেশনা, হ্যাঁ। ওর ভাইয়ের 21 দিনে দিন ওর মা মারা গেল, সুচিত্রাদির ভাইয়ের স্ত্রী। তখন সুচিত্রাদির ভাই বললেন যে ও বউ চলে গেছে, আমার এই মেয়েকে দরকার নেই। সুচিত্রাদি তখন নিলেন এবং তখন উনি রান্না নিজে করতেন, রান্না করছেন, মেয়েকে মানুষ করছেন। সুদেশনা খুব ভালোবাসতেন। সুদেশনার বিয়ে হলো সৌমিত্রর দাদা সম্বিতের ছেলের সঙ্গে। আচ্ছা। ওর আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে ছিল, এখন ফিরে এসেছে। আচ্ছা। এখন ব্যাপারটা হলো সুচিত্রাদির ছেলে কুণাল আর সুদেশনা, এদের মধ্যে ভীষণ ঝগড়া। কেন আমি বলতে পারবো না। সুচিত্রাদি মারা যাওয়ার পর দুজনে আলাদা শ্রাদ্ধ করলো, দুজনে বিরাট ইত্যাদি ইত্যাদি। ও মা বলছে কিন্তু সুচিত্রাদির ছেলে যা করলো ওগুলো দেখা, সমস্ত সুচিত্রাদির জিনিস রাস্তায় ফেললো। এবং বাকি যে জিনিস হচ্ছে ডায়েরি ফাইরি ইত্যাদি, সেখানে যে কারিগর বলে যে প্রতিষ্ঠানটা রয়েছে, দেবাশিস সাউ বোধহয় তার কারিগর প্রকাশক, বিক্রি করে দিয়ে গেছে সমস্ত এগুলো। এখন এরা যাদের তুমি দেখলে, গান ভালো লাগেনি কিন্তু অনেক চেষ্টা করছে ওরা, অনেক যেই জন্য সুবোধ সরকারকে ধরেছে, যদি মমতাকে ধরে উদ্ধার করা যায় আর কি। কিন্তু সুচিত্রা মিত্রের সাথে তো আপনার আরেকটা ঘটনাও আছে, আপনি যখন আপনার বাড়ি থেকে রান্না করে খাবার দিতেন। হ্যাঁ, ওটা তো একদম শেষ থেকেই। সুচিত্রাদি শান্তিনিকেতন যেতেন সবসময় এই পৌষ মেলায়, সেবারে গেছেন। একটু বন্ধ আমি যেটা প্রশ্ন করছিলাম, হ্যাঁ, সুচিত্রা মিত্রর শেষ জীবনে ওই একবার প্রচন্ড জ্বর হয়েছিল, শান্তিনিকেতন থেকে ফিরেছেন, সেই ঘটনাটা বলুন। আমি মাঝে মাঝেই দেখা করতে যেতাম, তো সেদিন গেছি, ওর বাবু ওর ড্রাইভার যে কাম থাকতো ওই দরজা খুলছে, তিনি সুচিত্রাদি খুলে বললেন, মীনাক্ষী আমার ভীষণ শরীর খারাপ, তুই ভেতরে আয়। তো আমি ভেতরে এলাম, তো বললেন আমি কালকে ফিরেছি, আমি সাংঘাতিক জ্বর, মীনাক্ষী কথা বলতে পারছি না, ভাগ্যিস তুই এলি। আমার কালকে রাত্রিরে মনে হচ্ছিল যে আমি ওদের মরে যাব, তো আমি শেষ কথা কাকে বলে যাব, তুই খুব ঠিক সময় এসেছিস, তুই বস। তো বলে ভেতরের ঘরে নিয়ে গেলেন, কোনো দিনও যায়নি, ঘরে নিয়ে গিয়ে শুয়ে পড়লেন। বললেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি? দিলাম। তারপরে বললেন, শোন আমার ভীষণ চিন্তা হচ্ছে, বাবু তো আমার উনকে রান্না করতে নিলে, বাবু তো আমার কাছে খায়, আমি তাকে রাঁধতে পারবো না। সুস্থাদি আপনি একটা হাসালেন, বাবু যে কোনো দোকান থেকে খেয়ে নেবে, আর আপনার খাবার আপনি কি খাবেন বলুন, আমি রান্না করে নিয়ে আসবো। তারপরে বললেন ঠিক আছে। তারপরে বললেন, মীনাক্ষী এত কিছু দেখছিস, পদ্মশ্রীর অমুক তমুক হ্যান ত্যান। বললেন আমি কিচ্ছু পাইনি জীবনে, আমার জীবন একেবারে শূন্য, একদম হাহাকার। বলে এত কাঁদতে লাগলেন। আমি ভেবেছিলাম যে কখন শুতে যতদিন বেঁচে ছিলেন একথা আমি কাউকে বলিনি, কিন্তু পরে আমি প্রথম এটা বলেছি, অবশ্য লিখেছিলাম বাংলাদেশের একটা পত্রিকায়, ভারত বিচিত্রায়, ওখানে ফার্স্ট লেখাটা লিখেছিলাম। আমি ভাবতে পারিনি যে সুচিত্রা মিত্র, রবীন্দ্রসঙ্গীতের রাজেন্দ্রাণী, কলকাতার শেরিফ, প্রথম মহিলা শেরিফ, এবং যিনি উত্তাল জনসমুদ্রে গান গেয়ে মানুষকে ভোলাচ্ছেন, যিনি অসামান্য নাটক করতেন, যিনি অসাধারণ গান গাইতেন, যিনি অসামান্য নাচতেন, এবং তার একটা অদ্ভুত সাংগঠনিক প্রতিভা ছিল। তো কণিকা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করেই আমি বলছি, ওরা দুজনে খুবই বন্ধু ছিলেন, কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায় অসাধারণ গায়িকা ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন ঠিকই, কিন্তু উনি শুধু গায়িকাই ছিলেন। সুচিত্রাদি একটা পারফেক্ট, একটা টোটাল জিনিস। হ্যাঁ, যিনি গান গাইতেন, গান শেখাতেন, নাচতে পারতেন ভালো, অসামান্য অভিনয় করতেন, চিরকুমার সভার নীরবালা হয়েছেন, অসাধারণ সে অভিনয় স্টেজে এটা। হ্যাঁ, স্টেজে। কত সালে এটা? সবিতা ব্রতের সঙ্গে অসাধারণ, অসামান্য। সেটা কত সাল? সেটা খুব সম্ভবত 55 সাল, আমি দেখে তো আমি বলতে পারবো সেটা। তারপরেতে ধরো বই লিখছেন, উনি যে এমনি বই লিখছেন, মাটির পুতুল তৈরি করছেন, এর থেকে খলিল জিব্রানকে অনুবাদ করছেন সুচিত্রাদি, ভাবা যায়? নিজের ছড়ার বইও তো রয়েছে। হ্যাঁ, নিজের ছড়ার বই আছে, খলিল জিব্রানকে অনুবাদ করা চারটিখানি কথা না। এবং এটা সাংগঠনিক, রবি তীর্থকে তৈরি করছেন, সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আমেরিকা যাচ্ছেন, মুজিব যখন আসে তখন অনুষ্ঠান করছেন, মানে একটা টোটাল জিনিস। এবং সেই সঙ্গে রান্না করছেন বাড়িতে, সবাই নিয়ে খুব ঠাট্টা দেবে, ফেসবুকে প্রায়ই বেরোয় যে একটা অনুষ্ঠানে গেছেন, সুচিত্রাদির একটু আসতে দেরি হয়েছে, দ্বিজেন মুখোপাধ্যায় বলছেন, সুচিত্রা তোমার দেরি হলো, তোমার শরীর খারাপ? সুচিত্রাদি বলেন, দ্বিজেন তোমাদের সঙ্গে আমার তুলনা করো না, আমি তোমাদের তো ফুলবাবু নই,
সমস্ত রান্না করে বাসন মেজে তারপর আমি এসেছি। সত্যি কিন্তু কথা, কেন এটা করতে হতো? রাঁধুনি রাখতে পারতেন বলতে তো। পারবো না, কিন্তু কেন আপনার কি মনে হয়? কিন্তু সুচিত্রা দি না আমার খুব অবাক লাগে, অনেকে ভীষণ ঠকিয়েছে ওকে, জানো। আমি তাদের ঠকিয়েছে নাম সুচিত্রা? বলতে চাই না, বলুন চিনি না, না, কি হবে? তারা সেটাই খুব হঠাৎ ক্লোজ, সেটা দিকে নিয়ে ঘুরছে, পরে টাকা করে ভাবতে পারো যে সুচিত্রা মিত্রর বাড়ি সুভাষ চক্রবর্তীর কাছে মর্টগেজ রাখতে হলো। মর্টগেজ রাখা ছিল, মানে নিজেরও নয়, ফ্ল্যাটটা নিজেরও নিজের ফ্ল্যাট, হ্যাঁ না ওটা, এবং সেটা আমি তার একবার টোটাল সাক্ষী মাঝখানে সেটার দিকে। সুভাষ চক্রবর্তী মারা গেলেন, আমাকে সুচিত্রাদি পুরনো সব ছাত্র ছেলের বন্ধুরা আমাকে ফোন করে বললেন দিদি তো ভীষণ কান্নাকাটি করছে আপনার বাড়ির কাছে। আমি কোনোদিনও যাইনি সুভাষ চক্র, না আপনি যদি নিয়ে যান ঠিক আছে। ওরা এখানে আমার কাছে নিয়ে এলো, আমি সুচিত্রাদিকে নিয়ে গেলাম। সুচিত্রাদি গিয়ে বসলেন রমলা চক্রবর্তীর পাশে, বসে কাঁদছেন। সুচিত্রা 1 ঘন্টা বসে রইলেন, আমি পাশে স্থান হয়ে বসে আছি, ভিড়ে ভেঙে যাচ্ছে। সেখানে মিঠুন চক্রবর্তী আসছে, সেখানে সৌরভ আসছে, লোকের ভিড় সেই জন্যেই আরও আর কি, মানে সুভাষ চক্রবর্তীর চেয়েও বোধ হয়। খালি কাঁদলেন, কেঁদে চলে এলেন। তো সুচিত্রাদিকে ওই ফ্ল্যাটটার জন্য তখন একা গান গাইছেন, একক করছেন, বিদেশে যাচ্ছেন, তার ছেলে আমেরিকায় থাকে, তাকে টাকার জন্য বাড়িতে ছেড়ে দিতে হলো এবং বাড়িতে দিয়ে দিতে হলো। সেই জন্য এখন ওখানে নেম প্লেট হচ্ছে রমলা চক্রবর্তী। এইটা আমার খুব দুঃখ হয় যে যদি আপনার কেন মনে হয় এটা, মানে এত যে সফল রবীন্দ্রসঙ্গীতে তার একটা নিজের ফ্ল্যাট, তখন টাকা এত না হলেও কমও তো খুব একটা ছিল না, মোটামুটি টাকা করতেন, রোজগার করতেন। কেন হলো আমি ঠিক বুঝতে পারি, আর এটা না কাউকে জিজ্ঞেস করা যায় না, বলতেও ঠিক পারি না। যারা জানে তারা হয়তো বলবে না। আর যার ছেলে আমেরিকায় থাকছে, ছেলে এলেন একবার আমাদের সবাইকে ডাকলেন পুরনো ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করবার জন্য ইত্যাদি ইত্যাদি, যতদিন পেরেছেন ছেলের কাছে যেতেন। কিন্তু একটা অদ্ভুত অনুভূতির কথা বলি গানের প্রসঙ্গে, গানের যে কোনো ভাষার কোনো ব্যবধান নেই। সুচিত্রাদি একদিন বলেছিলেন আমাদের, একবার লন্ডন কি আমেরিকায় ঠিক মনে নেই, উনি গান গেয়েছেন অনেকক্ষণ, বর্ষার গান, এবং গান শেষ হয়ে যাবার পর দুজন বিদেশিনী ফরেনার এসে ওকে জিজ্ঞেস করলো যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি আজকে যে গানগুলো গাইলেন সেগুলো কি রেইনি সিজনের গান? সুচিত্রাদি বললেন বোঝ, তারা কিন্তু বাংলা জানে না, আমি রবীন্দ্রনাথের বর্ষার গান গেয়েছি। তাহলে সুর কোথাও গিয়ে কোনো একটা বেদনা জাগাতে পারে মনে। এই যে মানে কি বলবো, ভাষাহারা মম বিজন রোদনা সুচিত্রাদি গানের মধ্যে দিয়ে দিতে পেরেছিলেন আমাদের, সেটা একটা অসাধারণ, কোথাও গিয়ে একটা বিশ্বজনীন ব্যাপার। হ্যাঁ বিশ্বজনীন। এবং সেই জন্যেই এইগুলো না আমি যখন এইসব লিখি, গান নিয়ে একটা প্রবন্ধ লিখলাম যে রবীন্দ্রনাথ তার গানে ঈশ্বরকে কতভাবে ডেকেছেন। যে গানে প্রভু বলছেন সেখানে প্রিয় বলছেন না, কোনো গানে নাথ বলছেন, পাগলও বলছেন, প্রেমিক পাগল, হ্যাঁ পাগল। এই যে বারবার এগুলো বলছেন, এইগুলো না এই ব্যাপারগুলো আমার হয়তো ভেতরে ঘাটে ছিল, কিন্তু আমি না সুচিত্রাদির গানের মধ্যে থেকে প্রায় এগুলো পেতে। সুচিত্রা তো সারা জীবন এত দুঃখ পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন যে কল্পনা। কিন্তু একটা জিনিস তো খুব কষ্ট, কেউ ওকে একটা ধরিয়েছিল তো ড্রিঙ্ক করা। সুচিত্রাদির জীবনের শেষ অংশটা কষ্ট সেই জন্যই পেয়েছেন। মানে ড্রিঙ্ক করতেন, ভীষণ ড্রিঙ্ক করতেন সুচিত্রা মিত্র, অসম্ভব। মানে এটা কি শেষ জীবন একদম? হ্যাঁ, মানে আমি কিরকম প্রত্যক্ষ দেখেছি কেন বলা উচিত হবে না, তুমি আবার এটা রেকর্ড করলে সবাই জানবে। না বলুন না। আমি সমরেশ বসুর বাড়িতে আমি খুব যেতাম, যেহেতু নৈহাটিতে ছিলাম। ভীষণ বিবর উপন্যাস, ভীষণ ভালোবাসতেন আমাকে সমরেশ বসুর প্রথম মানে আসল স্ত্রী গৌরীদি, ভীষণ ভালোবাসতেন। ওর গানের স্কুল ছিল ফাল্গুনি, সেখানে আমি সঞ্চালনা করতাম। তো গেছি প্রত্যেক দিন, কণিকা বন্দ্যোপাধ্যায় এসেছেন, শান্তিদেব ঘোষ এসেছেন। একদিন আমি শুনলাম সুচিত্রাদি এসেছেন, আমি না দরজা খুলে ঢুকেছি। কত সাল এটা? আমি তখন দক্ষিণেশ্বরেই থাকি কি জাস্ট চলে এসেছি, উইমকোতে এসেছি এরকম, মেবি সাম 70s-এ। হ্যাঁ, আমার ছোটো মেয়ে তখন হয়েছে। হ্যাঁ না, ছোটো মেয়ে তখনও হয়নি, বড় মেয়ে তার আগে। হ্যাঁ ওই 70s-এ, ছোটো মেয়ে 70s। আচ্ছা আমি গেছি তো দরজা খুলেছি, ইটস এ শকিং। ওরা ভেতরে সমরেশ বসু ছিলেন, আরও কেউ সুচিত্রা ড্রিঙ্ক করছিলেন। আর সুচিত্রাদি আমাকে দেখেই সঙ্গে সঙ্গে গ্লাস নামিয়ে বাইরে চলে এলেন। আমি তো জানি শুধু এই ড্রিঙ্ক করতেন অসম্ভব, সেদিন শেষকালে গলা নষ্ট হয়ে গেছে। গলা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে ড্রিঙ্ক করতেন অসম্ভব। এটা কেউ একটা ধরিয়েছিল ওকে ক্ষতি করার জন্য বা যাই হোক, এটা ভাবা যায় না তো সেটা ড্রিঙ্ক করবেন। আচ্ছা, কিন্তু উনি আপনাকে বলছেন যে আমি আসলে জীবনে কিছু পাইনি, আমার জীবন শূন্য, একদম কিছু পাননি, কাউকে ভালোবেসে পাননি, স্বামীকেও পেলেন না, ছেলেও নিশ্চয়ই তেমনভাবে করেনি, মেয়েও কিছু নয়, কিছুই পেলেন না, কিছুই পাননি জীবনে। অর্থাভাবও যথেষ্ট হয়েছিল, বাড়ি বিক্রি করতে হলো সেই জন্য মেয়েকে। কেন এত হতাশা, এরকম ভাবা যায়?
না ওর জিনিসপত্রগুলো তো ছেলে রাস্তায় গড়িয়াহাট মোড়ে ও ফেলে দিল। শুধু ছেলে নয়, সুবীর মিত্রও ছিল তাতে। সুবীর মিত্র বলতে এটা কি? সুবীর মিত্র হচ্ছে আনন্দ পাবলিশারের ডিরেক্টর। আচ্ছা, ও তো আমাদের সেক্রেটারি ছিল সুবীর। ওকে আমি ফোন করলুম যে তুমি সব ফেলে দিয়েছো কেন, বললো সেগুলো কি উদ্ধার করা হলো আলটিমেটলি? না না, এখন ওই তো কিছু কিছু কারু কারু বাড়িতে আছে, আমরা খবর পেয়েছি। সেখান থেকে ওই ওরাই এই মন্দিরারা সূর্যমিত্র ট্রাস্ট থেকে ওরা চেষ্টা করছে তোলবার, বের করবার। আমরা বলেছি আমরা টাকা দিয়ে একটু যতটা পারি বের করবো, কিন্তু কারিগরের যে প্রকাশক দেবাশিস সাউ, সে খুব ডায়েরিগুলো বার করছে সমস্ত। ডায়েরিগুলো কি আপনি পড়েছেন সুচিত্রা মিত্র? একটা ডায়েরি ওরা বের করে আমাকে ওই লেখার জন্য, সেটা শান্তিনিকেতনে গত বছর আমার একটু লেখা ছিল। তো ওই মন্দিরা খুব অসুস্থ হলো, অপারেশন হলো বলে শান্তিনিকেতনে গত বছর হলো মার্চে, 2025-এর মার্চে শান্তিনিকেতনে সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্ট থেকে সঙ্গীত ভবন, পাঠভবনের অধ্যাপক, ছাত্রছাত্রীরা এবং রবিতীর্থর পুরনোরা আমরা অংশগ্রহণ করি। স্ক্রিপ্ট আমার লেখা, পাঠ আমি করেছিলাম দুদিনই। তারপরে সন্ধেবেলা শর্মিলা রায় পোমো এলেন, ওই সুচিত্রাদির ওপরে যে বইটা বেরোবে আমি লিখবো, সেটা ভূমিকাটা করে সেটা উদ্বোধন করা হলো। কিন্তু ঠিক তার পরের দিনই মন্দিরা অসুস্থ হলো বলে এখনো এবছরও হয়তো হবে। ডায়েরিটা হয়নি ডায়েরি না, একটু ডায়েরিটা কি আপনার পড়ার সৌভাগ্য হয়েছে? হ্যাঁ, তাতে কি ব্যক্তিগত কথা? না, পুরোটা না, অনেকগুলো দুটো তিনটে ছিল। আমাকে একটা অংশ ওরা দিয়েছিল পড়বার জন্য, বাকিটা আবার আমার নিতে হবে। সেটা কি সম্পাদনা করে বার করা হবে নাকি অ্যাজ ইট ইজ ছাপিয়ে দেওয়া হবে? যেমন সেটা মনে হয় অ্যাজ ইট ইজ নয়, সুচিত্রা, ওটা সুচিত্রার শান্তিনিকেতনের দিনলিপি এই বলে বেরোবে। শান্তিনিকেতনের দিনলিপি, শান্তিনিকেতনের 40-41 সালে এমনি ডায়েরি নয়। ও এমনি ডায়েরি দেবে মনে হয়, কিন্তু এমনি ডায়েরি কি লিখতেন? মানে হয়তো লিখতেন, হয়তো। আচ্ছা, সুচিত্রা মিত্রকে কখনো রেগে যেতে বা মেজাজ হারাতে দেখেছেন? খুব রাগতে দেখেছি, খুবই রেগে যেতেন। কেন একটু বলুন ইনস্ট্যান্সেস। না, খুব রেগে যে সাংঘাতিক কিছু করতেন না, কিন্তু রাগ খুব ছিল। যেমন ধরো ঠিক গানের কথা ঠিক মতো না বললে, বা গান গাওয়া অন্য কোনো গল্প করছো, এইসব ক্ষেত্রে একটু রেগে যেতেন। তা না হলে এমনিতে না, ভীষণই ভালোবাসতেন ছাত্রছাত্রীদের, অসম্ভব ভালোবাসতেন। এবং আমাকে এমন সত্যি সুচিত্রাদি করেছেন না, বললাম আমি, আমার এক দাদা খুব অসুস্থ ছিল, সে প্রায় মৃত্যুশয্যায়, খুব সুচিত্রাদির গানের ভক্ত ছিল। বিনস্ট্রিটের বাড়ির, আমাদের বাড়ির দুটো বাড়ি পরে থাকতো। সুচিত্রাদিকে অনুরোধ করলো, টাকা করে নেননি, সুচিত্রাদি গান গাইতে এলেন বালিগঞ্জ থেকে, আমার দাদার কিশোরী প্রসন্ন ঘোষ আমার মনে আছে, এবং আমাকে খবর পাঠালেন যে মীনাক্ষী যেন আসে। আমার আসতে একটু দেরি হলো দক্ষিণেশ্বর থেকে। তো বললেন তুই এখন আসিস নি? তখন আমি সুচিত্রাদি, আমি একটা কথা আপনাকে বলছি, খুব লজ্জিত হয়ে, কিছু মনে করবেন না, আমি দক্ষিণেশ্বরে আছি, তো ওখানে প্রয়াগ সঙ্গীত সমিতির একটা ক্লাস হয়, তো ওখানে আমাকে অনেক করে ধরেছে বলে আমি পরীক্ষা দিয়েছি এবং আমি ডিস্টিংশন পেয়েছি। বলেন আপনি কিছু মনে করলেন? কিচ্ছু মনে করিনি, প্রয়াগ সঙ্গীত সমিতির খাতা আমিও দেখি, মনে করার কী আছে, তুই গান যখন গাইছিস নিশ্চয়ই করবি। কারণ আমার একটু ভয় ছিল। তো যাই হোক, খুব সাহস দিতেন আর কি, বা গান যারা ভালোবাসতেন। এবং উনি খুব মজা করে আমাকে নিয়ে খুব ঠাট্টা করতেন, শুনে খুব হাসবে। যখন সাউথ ক্যালকাটায় তো মেন পলাশর রোডে ওদের সব বিখ্যাত, ধরো হেমন্তর ভাইজি, সুমিত্রা মুখার্জি, সাবিত্রীজি সবচেয়ে পুরনো বেঁচে আছেন, 95 বছর বয়স, পূর্বাদি আমাকে খুব ভালোবাসতেন, এরা সব রয়েছে। এরা কি সব রবি তীর্থে রেগুলার আসতেন? হ্যাঁ, রেগুলার আসতেন। হ্যাঁ, পূর্বাদি রেগুলার আসতেন, ছাত্রী হয়ে পাশ করে বেরিয়ে যাবার পরে তারপরে মাঝে মাঝে ক্লাস নিতেন, আসতেন, আমরা ডাকলেই আসতেন, আমাদের সঙ্গে অনেক অনুষ্ঠান। সেদিন যার গান শুনলাম উনি কোন ব্যাচে? অনেক পরে, অনেক পরে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু ফার্স্ট। আচ্ছা, উনি কি শেষ দিন পর্যন্ত গান শেখাতেন রবি তীর্থে, সুচিত্রা মিত্র? একদম শেষের দিকে বোধহয় পারতেন না, কিন্তু প্রায় 2011 তো 2010 অব্দি তো নিশ্চয়ই শিখিয়েছেন। 10 অব্দি শিখিয়েছেন? গলা তো একদম নষ্ট হয়ে গিয়েছিল তখন। সুচিত্রাদি আমার পরিচয় করাচ্ছেন, শুনে খুব হাসবে, বলে হচ্ছে মীনাক্ষী, আমি ওকে বলেছি নর্থ ক্যালকাটার কুইন। তো সেই জন্য ওরা আমাকে এখনও খুব ঠাট্টা করে বলতো, কেন যায় না, আমার ভীষণই ভালোবাসতেন, কিন্তু আমার খুব তালের এদিক ওদিক হতো বলে বলতেন মীনাক্ষী তুই পেছনে বসতো, ভাদ্রের তালের মতন যেখানে সেখানে তাল পড়ছে, গানের তাল আর কি। তো গলার খুব প্রশংসা করতেন। আমার মনে আছে পরীক্ষা নিতে এলেন দেবুদা, ক্লাসিক্যাল পরীক্ষা, তা সবাই আমার চেয়ে অনেক ভালো। ক্লাসিক্যালও শিখতে হতো ওখানে? হ্যাঁ, ক্লাসিক্যাল শিখতে হতো, মানে রাগ টাগ শিখতে হতো। ফাইনাল আমার মনে হচ্ছে আমি কিন্তু রবীন্দ্রের ফাইনাল পরীক্ষা দিইনি, আমার তো বিয়ে হয়ে গেল 5th ইয়ার, আমি 4th ইয়ারে যখন বিয়ে হয়ে গেল তো চলে গেলাম, আমি তো নৈহাটি চলে গেলাম। তো সুচিত্রাদিকে এসে বলেছিলাম, এটাই আমার খুব মনে আছে, যে জন্য ওরা আমাকে ডাকে, আমি সুচিত্রাদিকে দেখা করতে এসেছি। এলেই কলকাতায়, তখন আমি কলকাতাতে আসতাম কমই, এলে দেখা করতে যেতাম। আমি বলি সুচিত্রাদি, বলেন তুই রবীন্দ্র প্রাক্তনীর মেম্বার হয়েছিস? হ্যালো, না সুচিত্রাদি, আমি তো পাশ করিনি ওখান থেকে। বলুন শোন, আমি সুচিত্রা মিত্র বলছি, আমি তোকে বলছি প্রাক্তনীর মেম্বার হতে। তুই যে গান শিখেছিস এবং কয়েকবার ফার্স্ট সেকেন্ড হয়েছিস, তোর নাম তো রেজিস্ট্রেশন এতে আমার আছে,
আমি সুচিত্রা মিত্র বলছি তোকে রবিতীর্থ প্রাক্তনীর মেম্বার হতে। আমি চলে গেলে যদি কেউ আপত্তি করে আমি জানি, আমি ওদের আচ্ছা, বলেছিলাম। রবিতীর্থ জিনিসটা থাকলো না কেন? উনি ভাঙলো, সেটার কারণ হচ্ছে সুচিত্রাদির এক ছাত্রী অনিতা পালের জন্য। আচ্ছা, অনিতা আর এই যে তাকে তুমি দেখলে মন্দিরা, দুজনে একসঙ্গে খুব বন্ধু ছিল দুজনে। অনিতা সত্যি খুব ভালো গায়, মিথ্যা কথা বলবো না, ভালো গায়। কিন্তু যে কোনো কারণেও অনিতা পরম্পরা বলে একটা ক্লাস সুতেই থাকতেই, পরম্পরা বলে একটা ক্লাস করলো। তখন সুতেই কম আসছেন, যারাই রবিতীর্থে গান শিখতে আসছে ও তাদের পরম্পরায় নিয়ে চলে যেতে লাগলো। ফলে রবিতীর্থের ছাত্র সংখ্যা কমে যেতে লাগলো এবং ও তাদের দিয়ে অনুষ্ঠান করাচ্ছে। এবং সুচিত্রাদি মারা যাবার পর খুব চালাকি করে তার নাম দিল রবি পরম্পরা। তার কিন্তু নামটা ছিল না, ছিল শুধু পরম্পরা। এবং তারপরে ও সবাইকে সুচিত্রাদি বলে এমন একটা করার, ওকে হেল্প করলো সুবীর মিত্র। সুবীর ওকে যাই হোক খুবই হেল্প করলো। তার ফলে সুবীর মিত্র আনন্দ পাবলিশার্স, সুবীরকে আমি ডাকনামই ডাকি, লালটু বলেই ডাকি। ও সুবীর ওকে নিয়ে ক্যালকাটা ক্লাব, টলি ক্লাব, সমস্ত জায়গায় এখন অনুষ্ঠান করা। ও ভালো গায়, গান ভালোই গায়, খারাপ নয়, ভালো গায়, করেছি। কিন্তু ওই রবিতীর্থ বন্ধ হয়ে গেল টোটাল। রবিতীর্থ স্যার সমস্ত রবিতীর্থ একদম বন্ধ হয়ে গেল, বাড়িটাও বিক্রি হয়ে গেল। রবিতীর্থের পুরনো যারা তারা কেউ এলো না তারপরে একদম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি তো দেবব্রত বিশ্বাসকে দেখেছেন। ওই রকম গল্প, আমি সুচিত্রাদির ছাত্রী, সুচিত্রাদি খুব ভক্ত। কিন্তু যদি এক নম্বর কাউকে বলতে হয় তাহলে দেবব্রত বিশ্বাস। তার স্মৃতি একটু বলুন। ওই গান আর হবে না। অসাধারণ, অসামান্য। আমি ওকে অনবদ্যভাবে দেখেছি, বহুবার দেখেছি। মানে এমনি তো সমস্ত জায়গায় তখন করতেন, এমনি যখন গান গাইছেন বিভিন্ন যেখানে যাচ্ছেন আমরা যাচ্ছি, যে কোনো জায়গায়, সেখানে রবীন্দ্র মেলাতে বলো বা অন্য যে কোনো জায়গায় যাচ্ছি, বা নিউ এম্পায়ারে হচ্ছে কি কোথাও হচ্ছে সেখানে যাচ্ছি। তারপরে সবচেয়ে বিস্ময় অপেক্ষা করেছিল ওই 1960 সালে সুচিত্রাদির কাছে গান শিখছি। 1960-এ ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে আমি MA ক্লাসে ভর্তি হয়েছি। আমাদের ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে, সবাই ডাকলো। কে ফ্রেশার্স ওয়েলকামে কে আসছে, আসুন সবাই। নিচে মাঠে গান গাইতে আসছেন দেবব্রত বিশ্বাস আর সুচিত্রা মিত্র, দুজনে একসঙ্গে গান ধরলেন নৃত্যেরও তালে তালে। সেটা অনবদ্য। আর সুচিত্রাদিদের রবিতীর্থের প্রত্যেকটা অনুষ্ঠান হতো সিঙ্গি পার্কে, রবিতীর্থের ডোভারল্যান্ড সিঙ্গি পার্কে প্রত্যেক বছর। ওই হিন্দুস্তান পার্কের কাছে না? সিঙ্গি পার্কে বিরাট বাড়িতে, এখন কি হয় সেখানে জানি না। ওখানে রবিতীর্থের অনুষ্ঠান হতো সমস্ত সাউথ নর্থ মিলিয়ে, সবাই 300-400 বাড়িতে না ফাঁকা মাঠে। এবং সেইখানে প্রত্যেকবার দেবব্রত বিশ্বাস আসতেন, উদ্বোধন করতেন, একসঙ্গে গাইতেন, একা গাইতেন। এরপরে আমি দেবব্রত বিশ্বাসের বাড়িতে গিয়েও গান শুনেছি। আর মজার কথা হচ্ছে দেবব্রত বিশ্বাস, কেউ শুনলে অবাক হবে, আমার মামার বাড়িতে হাওড়া শিবপুর রামকৃষ্ণপুর লেনে আমার মামাতো বোন, আমার মার জাতুতো ভাইয়ের মেয়ে, তাকে গান শেখাতে আসতেন বাইকে করে। ওইখান থেকে হাওড়ায় যেতেন দেবব্রত বিশ্বাস, হ্যাঁ যেতেন। এবং আমি আর আমার মামাতো বোন, আমরা দুজনে বলে চলেন যাই। আমি তো মামা বাড়ি রেগুলার যেতাম না, সেদিন শুনলাম গেছে পাশের বাড়ি, গিয়েলাম। গিয়ে উনি বলেন যেরকম বাংলা ভাষায় কথা বলেন, তো আমার মামাতো বোন বলে একটা গান আপনাকে অনুরোধ করছি, একটু গাইবেন। আমার কি বেদনা সে কি জানো গো মিতা, সুদূরেরও মিতা। দেবব্রত বিশ্বাস তাকিয়ে বললেন, এই অল্প বয়সে সুদূরের মিতার জন্য এত বেদনা কেন, বলে কিন্তু গানটা শোনালেন। তারপর দেবব্রত যেন সুচিত্রাদির ওপরে একটু আমাদের অভিমান হয়েছিল, বিশ্বভারতী মিউজিক বোর্ড তো বন্ধ করেছিল, সুচিত্রাদি জানি না। তারপর সুচিত্রাদি কাঁদলেন, দেবব্রত বিশ্বাস গেছেন, দুজনেই কাঁদছেন। সেসব কেন হয়েছিল, এটা কোথায় কাঁদছেন আপনি? হসপিটালে। ও, দেবব্রত বিশ্বাস অসুস্থ হয়ে যখন উডবার্ন ওয়ার্ডে সুচিত্রাদি গেছেন, সুচিত্রাদি কাঁদছেন, দেবব্রত বিশ্বাস দিদিমণি বলতেন, কাঁদছেন টানছেন। যাই হোক, তারপরে দেবব্রত বিশ্বাস গান গাইলেন। পরে বহুদিন বারে সে গান শুনতে গেলাম, কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে, প্রথম গান। কবে এটা? মানে একেবারে যখন বন্ধ হয়ে যাবার পরে আবার যখন গাইতে শুরু করলেন। বন্ধ হয়ে গেল, এটা কোন সময়টা মনে আছে? সালটা আমি এক্সাক্ট বলতে পারছি, খুঁজে পেতে বলতে হবে। সে তুমি যেরকম আছো তুমি নিজেই খুঁজে পারবে, আমার চা আগে পাবে আর কি। তো সেইখানে আমি দেখলাম যে তখন দেবব্রত তখন তো গেরুয়া পড়ছেন, প্রাত্যজনের রুদ্ধসঙ্গীত বই লিখছেন। হ্যাঁ, ওরা আমায় গাইতে দেয় না বলে সে ওদের ওইখানকার ভাষায়। তো ওখানে গান গাইলেন প্রথম, কেন তোমরা কেন আমার গাইতে, বাঙাল ভাষায় গানটা। তারপরে ওখানে গান গাইলেন, কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে, প্রথম গান গাইলেন আর কি। অসাধারণ। কোথায় অনুষ্ঠানটা হয়েছিল? এটা হয়েছিল
খুব সম্ভবত রবীন্দ্র সদনে গেছি, আমি দেখতে গিয়েছিলাম। তখনকার টিকিটের দাম কিরম ছিল দেবব্রত বিশ্বাস সুচিত্রা? কিছু বলবার মতো না, আমার মনে হয় না 25-30 টাকার বেশি। না, তখনকার দিনের হিসেবে অনেক টাকা, ওই তার বেশি নিশ্চয়ই না। আমি নাটক দেখেছি, নাটক দেখতাম তো, তুমি সেদিন বললে 700 আর 1000 টাকা টিকিট, আমরা প্রথম সারির নাটক হচ্ছে 10 টাকা। আচ্ছা, কোন যুগের কথা ভেবে দেখো। আচ্ছা, তুমি ক্লান্ত করছো? স্বভাবতই আমার জন্মের অনেক আগে, এমনকি কিছু কিছু ফার্নিচার রয়েছে যা আমার বাবারও জন্মের আগে। তো বাবা 1914 সালে জন্মেছিলেন, আমি 1941। আমার ঠাকুরদাদা 1886 মোস্ট প্রবলি। যাই হোক, তাদের সময়, এমনকি আমার ঠাকুরদাদার বাবার আমলেরও কালীপ্রসন্ন ঘোষ, যিনি আমাদের বাড়ির প্রথম সূচনা আর কি বংশে বলা যেতে পারে, তার আমলেরও অনেক জিনিস রয়েছে এখানে। হ্যাঁ, এবং এইগুলো মেনলি অবশ্যই এই ব্রোঞ্জের যে স্ট্যাচু, এগুলো প্রধানত আমার বাবার শখ ছিল, এবং এর একটি জোড়া ছিল। সেটা ভাগ হয়েছে আমার দিদির আর আমার মধ্যে, হাফ সেটা দিদির কাছে গেছে, বাকিটা আমার কাছে এসেছে। আর এইটা অবশ্য খুবই সুন্দর, একটা সিঙ্গল কাঠ থেকে করা। এটা কিন্তু আমার শ্বশুরমশাই কালেকশন। আচ্ছা, দ্য মিরর। আমার মনে এটা দেখো, মনে হয় কারো না কোনো রিস্কি হবে, এটাও দেখ, এটাও এই আয়নাটা বুঝতে পারছো বহু আগেকার, আমার জন্মের আগে এখানে দেখা যাচ্ছে। তা এদিকেও আমি খুব মনে করে রেখেছি কর্নার টেবল, কর্নার এত কিছু রাখার কথা না। এবং ওই দুটো চেয়ার ঠাকুরদার বা তার আমলে, এবং এই চেয়ার মাঝখানের চেয়ারটা অবশ্য রসভঙ্গ করছে, এই চেয়ার দুটো নেই। And what about this? এটা তো আমি, এটাও শ্বশুরমশাই কালেকশন, নরেন্দ্রনাথ সিংহ ওর কালেকশন। এইটা আর এই দুটো, এটা একদম আমি শুনেছি বাবার কাছে যে এটা একটা কাঠ থেকে তৈরি করা, স্টোন নেই। আচ্ছা, বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে যায় দুবাহু বাড়ায়, জীবন মরণে সে